আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল কয়েকদিন পরে। রমজান মাস তো প্রায় শেষের দিকে, তোমাদের কি অবস্থা, অনুভূতি কেমন? রমজান মাসটা কিন্তু খুব কাজে লাগানোর একটা মাস ছিল আর কি। যারা কাজে লাগাতে পেরেছো তাদের জন্য অনেকটাই মানে কাজের হবে আর কি মাসটা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, ঠিকঠাক। তোমাদের পড়ালেখা কেমন যাচ্ছে এটা একটু বলো। মানে তোমরা তো একবারে অন্তিম পর্যায়ে চলে আসছো, তাই না? ওকে, দেখো আজকে হচ্ছে ঈদ মোবারক ভাইয়া। আজকে আমরা হচ্ছে খুবই চমৎকার একটা গল্প পড়বো। আর তোমরা পড়েছো এটা, এটা তো এই যে আমি তো মনে করি প্রত্যেকটা মেয়ের জন্য পড়া এটা ফরজ আইন, হ্যাঁ। শুধু মেয়ে না, প্রত্যেকটা মানুষেরই আসলে। নেকলেস, এই ছোট গল্পটা দেখবো আজকে। প্রত্যাবর্তনের লজ্জা, এটাও দেখবো। আর বাংলা দ্বিতীয় থেকে বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র, এটা কিছু স্ট্রাকচার দেখবো। তো দেখো সবগুলো কিন্তু তোমাদের আগে পড়া হয়েই গেছে। তো আজকে তো রিভিশন ক্লাস, তারপরেও আমি হচ্ছে পুরো গল্পটা একটু পড়ে কিভাবে প্রশ্ন আসতে পারে, এমসিকিউ সলভ করবো, আমরা জ্ঞানমূলক প্রশ্ন সলভ করবো, উদাহরণমূলক প্রশ্ন সলভ করবো, এগুলা দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ। রিভিশন দেওয়াটা হচ্ছে অনেক কষ্টের কাজ, কিন্তু আমি বলি ভাইয়া শোনো, যে বান্দা যত রিভিশন দিতে পারবে তার পরীক্ষার রেজাল্ট তত ভালো হবে সব জায়গাতে। পড়ার চাইতে রিভিশনের গুরুত্ব খুব বেশি। তুমি একবার পড়েছো, খুব ভালো করে পড়েছো, অনেক সময় নিয়ে পড়ছো, কিন্তু তুমি যদি রিভিশন দিতে না পারো তাহলে তুমি পিছনে পড়ে যাবে। এই যে অনেক সময় দেখো না যে তুমি কিছু এমসিকিউ কনফিউশন কাজ করে, বা কিছু প্রশ্ন কনফিউশন কাজ করে, মনে হয় যে এই প্রশ্ন কোথায় জানি পড়ছিলাম, কেমনে জানি পড়ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে না। এই যে মনে হচ্ছে না, এটা হওয়ার একটা মূল কারণ হচ্ছে প্রপার রিভিশন না হওয়া। রিভিশনটা দাও, যেভাবে দাও, যেভাবে সম্ভব হয় রিভিশনটা তোমাকে দিতে হবে, হ্যাঁ। চলো আমরা গল্প স্বল্প আর না করি, শুরু করে দেই। নেকলেস, এটা মূল গল্পটা লিখেছেন হচ্ছে গি দ মোপাসা। এর পুরো নাম হচ্ছে আলবার্ট, হেনরি রেইনি আলবার্ট গি দ মোপাসা। তোমরা জানো বইয়ের মধ্যে একটা ইনফরমেশন দেওয়া নাই, ওইটা আমি দেই। সেটা হচ্ছে তিনি কিন্তু আধুনিক ছোট গল্পের জনক। এই বান্দা হইতেছে বিশ্ব সাহিত্যের আধুনিক ছোট গল্পের জনক। এইটা হয়তো অনেকের জানা ছিল না, আজকে জেনে নাও। আর অনেকে এতদিন জানতা ভাই, এটা তো রবীন্দ্রনাথের হওয়ার কথা। রবীন্দ্রনাথ হলো বাংলা ছোট গল্পের জনক, হ্যাঁ। রবীন্দ্রনাথ হলো বাংলা ছোট গল্পের জনক। এইটা মনে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। প্রথম সার্থক ছোট গল্প হিসেবে পৃথিবীতে বিখ্যাত এই ফ্রান্সের বাসিন্দা গি দ মোপাসা। এটাকে বাংলা অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। এটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ ভাই তোমরা জানি এটা? এই বানানটা একটু খেয়াল রাখো, এটা ক নাম্বার প্রশ্নে আসে। তো বানান ভুল করলে কিন্তু উত্তর ভুল। পূর্ণেন্দু বানানে দেখো, এখানে দীর্ঘ আছে এবং এখানে মূর্ধন্য আছে। এই দুটো একটু মাথায় রেখে উত্তর করতে হবে, কারণ এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন আসার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ। ওকে, এই যে মোপাসা, তিনি কত সালে জন্মগ্রহণ করেন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তবে এই যে ফ্রান্সের নরম্যান্ডি শহরে জন্মগ্রহণ করেন, এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ফ্রান্সের নরম্যান্ডি শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম এখানে দেওয়া আছে, এটা ক নাম্বার প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, অনেক সময় আসে। হেনরি রেনরি আলবার্ট গি দ মোপাসা। এই যে বানানটা একটু দেখে নিও, এগুলো পরীক্ষায় ক নাম্বারে আসতে পারে। তার পিতার নাম কি, পরীক্ষায় আসে না, তারপর একটু দেখবা, গুস্তাভ দা মোপাসা। এবং মায়ের নাম হচ্ছে লরা দি পয়টিভিন। এটা একটু গুরুত্বপূর্ণ আর কি, পরীক্ষায় আসার মতো না, কিন্তু একটু দেখো। তার শিক্ষা জীবন শুরু হয়েছিল কবে, সালটাল আসে না, এত খুব একটা লাগবে না। তবে দুটো ব্যক্তির নাম আছে, এই দুটো ব্যক্তির নাম তোমার খুবই গুরুত্বপূর্ণ লাগবে। ওই সময় ফ্রান্সের বিখ্যাত একজন ঔপন্যাসিক ছিলেন গুস্তাভ ফ্লয়বার। আরেকজন ব্যক্তি আছে যার সঙ্গে হচ্ছে আহ, এই যে দেখো, এমিল জোলা, এনার নাম শুনছো, এর বিখ্যাত বিখ্যাত সব উপন্যাস আছে আজকে। এমিল জোলা ও ইভান তুর্গনেভ, এই তিনটা ব্যক্তির প্রভাব তার জীবনে ছিল। আমি একসঙ্গে তিনটা নাম লিখে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখা লাগবে। এটা বহুপদী প্রশ্নের মধ্যে আসতে পারে। একটা হইলো তার ফ্যামিলি ফ্রেন্ড ছিল, হ্যাঁ, গুস্তাভ ফ্লয়েবার, ফ্লবেয়ার, এইটা ফ্যামিলি ফ্রেন্ড ছিল। এছাড়াও তার সাহিত্য জীবনের প্রভাব ফেলেছিল হচ্ছে
এমিল জোলা, এনার নাম তোমরা শুনেছো অনেক আগেই, খুব বিখ্যাত মানুষ। আর একজন ছিলেন, সেটা হলো আমাদের ইভান, ইনি অত বেশি বিখ্যাত না, তারপর আসলে ওই সময়ের বিখ্যাত তুর্গনেভ। এইটা কিভাবে প্রশ্ন আসতে পারে? তার সাহিত্যে সাহিত্যে তিনি প্রভাবিত ছিলেন কাদের দ্বারা, এইটা হইলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এটা হচ্ছে তিনি সাহিত্যে প্রভাবিত ছিলেন এই তিনটা ব্যক্তির দ্বারা, যার কারণে পরবর্তী সাহিত্য জীবনটা তার অনেক স্মুথ হয়। এটা মনে রাখলে হবে, তেমন কিছু আর নাই এখানে। ওকে, এরপরে আসো তার রচনার বৈশিষ্ট্য, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা ওই যে বহুপদী প্রশ্নের জন্য আমি একবার ধরে ধরেই বলতেছি, কারণ সবচেয়ে সমস্যা হয় এই বহুপদী প্রশ্নগুলোতেই বেশি সমস্যা হয়। দেখো, তার লেখার বৈশিষ্ট্যের মধ্যে ছিল ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি সাহিত্য চর্চা জগৎ তৈরি করেছেন। তার মানে কি বুঝালো? তার লেখা ছিল হচ্ছে নিরপেক্ষ। সহজ কথা, তিনি তার লেখা ছিল হচ্ছে নিরপেক্ষ। এটা হলো মূল কথা, যে তিনি কোনো মূল্যবোধ, সেটা ধর্মীয় হোক কিংবা সামাজিক হোক, এগুলো দ্বারা প্রভাবিত হন না, নিরপেক্ষ লেখা লিখেছেন। তার বস্তুনিষ্ঠা, বস্তুনিষ্ঠা শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষতা। হ্যাঁ, একবার হচ্ছে ওই আমরা যেটা বলি নিউট্রাল, ওইটা। নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব কম লক্ষ্য করা যায়। অসাধারণ সংযম এবং বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে করছে গুরুত্বপূর্ণ। লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। এই যে এই দুটা আসতে পারে বহুপদের মধ্যে, একটা হচ্ছে সংযম আর একটা হচ্ছে বিস্ময়কর জীবনবোধ, এই দুটো তাকে প্রভাবিত করেছিল। এছাড়া তার লেখার একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হলো সাডেন, দেখো, সাডেন ইন্ডিং, অর্থাৎ চমৎকার বা হঠকারী একটা সমাপ্তি ঘটে। মানে শেষে গিয়ে তুমি যেটা ভাবো নাই, সেরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে। বাংলা সাহিত্যে এরকম একটা বান্দা ছিল, নামটা একটু মনে রাখো, ভবিষ্যতে কাজে রাখতে পারে। সেটা হচ্ছে বনফুল। এই বনফুল এই মোপাসা দ্বারা খুব বেশি প্রভাবিত ছিল। তোমরা ক্লাস 9-10 থাকার সময় ওই যে এটা গল্প পড়ছিলে, কি জানি, নিম গাছ, ওখানেও শেষটা যেমন চমৎকার ছিল, ইনার লেখার বৈশিষ্ট্য হচ্ছে ইনি লেখার মধ্যে শেষে গিয়ে একটা চমৎকার বা সাডেন একটা ইন্ডিং দিয়ে ফেলে। এটা তার লেখার একটা বৈশিষ্ট্য, এটা কাজে আসতে পারে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো, এগুলো একবার দেখে নিই। এগুলো পরীক্ষায় এখন পর্যন্ত আসা সেভাবে কোনো নজির নাই, এগুলো আসে নাই সেভাবে। হ্যাঁ, তো একবার দেখে নিও। আচ্ছা, এইটাকে বাংলায় অনুবাদ করলেন কে? এটা তো ছিল হচ্ছে, মূল গল্পটা ছিল কি ভাষায়? মূল গল্প ছিল হচ্ছে ফরাসি ভাষায়। ফরাসি ভাষায় নাম কি ছিল? লা পারুরে, তাই না? লা পারুরে, এই নামে ফরাসি ভাষায় ওই গল্পটা ছিল। সেই গল্পটা এই প্রকাশের পরেই কিছুদিন পরে সেটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে আর কি। প্রথম অনুবাদ হয় হচ্ছে ইংরেজিতে, প্রথম অনুবাদ হয় ইংরেজিতে, খুব বিখ্যাত হয়ে যায়। এরপরে আস্তে যখন পৃথিবীতে বিখ্যাত হয়ে যায়, তখন বাংলা সাহিত্যে এসে বাংলায় তাকে অনুবাদ করে, বাংলাতেও তাকে অনুবাদ করে আমাদের চট্টগ্রামের মানুষকে, এই যে পূর্ণেন্দু দা, এই পূর্ণেন্দু দস্তিদার, ইনি আসলে এটাকে অনুবাদ করেন। এই পূর্ণেন্দু দস্তিদার সম্পর্কে জানা খুব মজার বিষয়। তিনি কিন্তু একজন বিপ্লবী মানুষ ছিলেন। বিপ্লবী মানুষ বলতে, পেশা জীবনে তিনি ছিলেন একজন উকিল, পেশাগতভাবে উকিল ছিলেন। এর পাশাপাশি তিনি লিখতেন এবং রাজনীতিবিদ ছিলেন, রাজনীতি করতেন। তোমরা হয়তো জানো যে ওই যে 1900 সালের পরে পরে ব্রিটিশ বিরোধী যে আন্দোলনটা হচ্ছিল, চট্টগ্রাম থেকে কিন্তু প্রথম, বাংলাদেশে বাংলা অঞ্চলে চট্টগ্রাম থেকে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে। এই প্রতিরোধটা গড়ে ওঠে হচ্ছে কার নেতৃত্বে? মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। তোমরা এর নামগুলো শুনেছো, মাস্টারদা সূর্য সেন, তাকে সাহায্য করে একটা মেয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার। এইরকম মানুষগুলো ওই সময় কি চট্টগ্রাম থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা বীজ শুরু করেছিল বাংলাদেশে। তো আমাদের পূর্ণেন্দু দস্তিদার, তিনি একই সঙ্গে ছিলেন রাজনীতিবিদ, এরপর হচ্ছে তিনি হচ্ছে আইনজীবী ছিলেন এবং লেখালেখিও করতেন, যার কারণে তার মধ্যে রাজনৈতিক বোধ ছিল। তো এই ব্যক্তির রাজনৈতিক বোধ কেমন ছিল? ওই যে ইংরেজ বিরোধী ছিল। তার মানে তিনি কার পক্ষের লোক ছিলেন? মাস্টারদা সূর্য সেনের পক্ষের লোক ছিলেন। তিনি মাস্টারদা সূর্য সেনের পক্ষে হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে একবার সশরীরে তিনি কি করেছিলেন? ওই সময় অংশগ্রহণ করেছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তার জন্মটা দেখো, এই যে দেখো কোন সময় এটা, যখন বঙ্গভঙ্গ মানে হয়ে গেছে, ওই সময় মানে ব্রিটিশদের সঙ্গে বাংলাদেশের একটা, বাঙালিদের একটা খুব ঝামেলা চলতেছিল এই ভারতবর্ষে, ওইটা নিয়ে তার জন্ম। এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না। চট্টগ্রামের মানুষ। কর্মজীবনটা দেখো গুরুত্বপূর্ণ। তিনি পেশাগত জীবনে ছিলেন আইনজীবী, এটা পরীক্ষায় আসতে পারে। এছাড়া সমাজ ভাবুক লেখক হিসেবেও তার খ্যাতি ছিল। ওকে, উল্লেখযোগ্য গ্রন্থ একটু দেখতে হবে, ওই উনার চাইতে এর গ্রন্থগুলো একটু গুরুত্বপূর্ণ, তাও পরীক্ষায় আসে না খুব একটা। কবিয়াল রমেশ শীল, দেখো স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা। আমি যেগুলো বলেছি, ওই যে তিনি যে স্বাধীনতা বা রাজনীতি সচেতন মানুষ ছিলেন, তার লেখাগুলো সব রাজনীতির সঙ্গে সম্পর্কিত। দেখো, কবিয়াল রমেশ শীল, তারপর হচ্ছে স্বাধীনতা সংগ্রামী চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা, সবগুলো দেখো ওই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।
এছাড়া অনুবাদ গ্রন্থের মধ্যে আছে হচ্ছে কি শেখবের গল্প এবং মোপাসার গল্প, তিনি অনেক কিছুই অনুবাদ করেছিলেন। হ্যাঁ, ক্লাস কি আটকে গেছে? রিলোড দাও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রিলোড দাও। ওকে, এরপরে দেখো আহ বিশেষ তথ্য তেমন আমি এগুলো বলে দিয়েছি তোমাদের। তার মৃত্যুটাও হচ্ছে আকস্মিক মৃত্যু। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নিতে গিয়ে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। তার মানে এই ব্যক্তি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিল, এই জন্য তিনি খুব গুরুত্বপূর্ণ একজন লেখক। এটা সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, আমরা এখন এই গল্পের মধ্যে চলে যাব। গল্পটা বিশাল বড়, আমি কি পয়েন্টগুলো ধরে ধরে আলোচনা করার ট্রাই করবো এবং চেষ্টা করবো পুরোটা যেন পড়ানো যায়। ওই যে তোমরা তো একটু অলস, তোমরা নিজেরা পড়তে চাও না, তো মানে তোমরা না, আমরা সকলেই অলস। আমাদের এই যে অ্যাটেনশন দেওয়ার ক্ষমতাটা দিন দিন কমে যাচ্ছে। তুমি খেয়াল করে দেখো যে আগে আমরা হচ্ছে ফেসবুকের ফিড স্ক্রল করতাম, ফিড স্ক্রল করে অনেক কিছু দেখতাম, কিন্তু এখন কিন্তু তোমার ফিড স্ক্রল করো না, তুমি কি করো এখন? রিলস দেখো। আবার রিলসের মধ্যে যে রিলসটা হচ্ছে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, ওটা কিন্তু আমরা দেখি না। যে রিলসটা হচ্ছে 15 সেকেন্ড 20 সেকেন্ড, ওগুলো দেখি। বড় রিলস আসলে পার করে দেই। কেন এটা হয়েছে? আমাদের অ্যাটেনশন বা ধরে রাখার ক্ষমতা দিন দিন কমে গেছে। এই জন্য এই যে একটা গল্প পড়তে যে 20 মিনিট বা 30 মিনিট সময় লাগবে, এই অ্যাটেনশনটা আমাদের মধ্যে গ্রো করে না। এটা হচ্ছে বাস্তব কথা, তুমি বিশ্বাস করো কিংবা না করো, এই মোবাইল ফোনের রিলস আমাদের অ্যাটেনশনটাকে নষ্ট করে দিছে। তো আমি পড়ি ভাইয়া, তুমি একটু চুপচাপ শোনো, অ্যাটলিস্ট চোখ বন্ধ করে হলেও শোনো। শুনতে হবে আর কি, নিজে পড়ার চাইতে ভালো। একটা মেয়ের কথা বলা হচ্ছে, সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী, নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। প্রথম এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসতে পারে, কেমন পরিবারে এই গল্পের নায়িকার জন্ম হয়েছে? কেরানির পরিবারে। কোনো আনন্দ, কোনো, তার ছিল না কোনো আনন্দ, ছিল না কোনো আশা। পরিচিত হওয়ার মানে সবাই তাকে চিনবে, সবাই তাকে প্রশংসা করবে, সবাই তাকে ভালোবাসবে, এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে তার বিবাহ হবে, এরকম উপায় তার ছিল না। তাই শিক্ষা পরিষদ অফিসের, এইটা একটা এমসিকিউ চলে আসলো, শিক্ষা পরিষদ অফিস মানে ধরো যে শিক্ষা বোর্ড মনে রাখো আর কি, এখানকার এক সামান্য কেরানির সঙ্গে তার বিয়ে হলো। তার তার ফ্যামিলিও ছিল কেরানি, তার বিয়ে হলো হচ্ছে কেরানির সঙ্গেই, এবং সে তার নিয়তিকে স্বীকার করে নিয়েছিল। ওকে, নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবে থাকতো। তার ওই যে প্রসাধনী কেনার টাকা ছিল না, সে একটু ওই ময়শ্চারাইজার যে দিবে একটু, ওদের কি কি সব আছে, ওগুলা কেনার টাকা ছিল না, এই জন্য সে স্বাভাবিকভাবেই থাকতো। টাকা থাকলে কিন্তু এরকম থাকতো না। টাকা থাকলে ধরো যে 3-4 স্তরের প্রলেপ দিয়ে সে নিজেকে সুন্দরী প্রমাণ করার চেষ্টা করতো। সে এমনি থেকেই সুন্দরী, টাকা পয়সা নাই, সে স্বাভাবিকভাবে এখন থাকে। কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী। মানে সে যে ক্লাসটা বিলং করে, সে যে মার্জিত স্বভাবের, তার চেহারা সুরত যতটুকু সুন্দর, ওই লেভেলের মেয়েরা যা ছিল, যেভাবে লাইফ স্টাইল পার করতো, তার চাইতে সে ছিল অসুখী। কারণ সে অনেক সুন্দর কিন্তু তার টাকা পয়সা নাই, কষ্ট হলো এইটা। এই জন্য সে কোনো প্রসাধনী ইউজ করতে পারে না বা জিনিসপত্র নিজের সকাল্লাদ পূরণ করতে পারে না। তাদের কোনো আভিজাত্য বর্ণ নাই, কারণ জন্মের পর পরিবার থেকেই তার স্ত্রী সৌন্দর্য এবং মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। ওই মেয়েটার সময় বলা হচ্ছে তার পরিবারটা আসলে বেড়ে ওঠা তার সুন্দরভাবে হয়েছিল। অনেক সময় দেখো না যে ধরো বাবা মার হয়তো অনেক অর্থ সম্পদ নাই, কিন্তু একটা ছেলে বা মেয়ে খুব সুন্দর মার্জিত হয়ে বড় হয়ে উঠছে, আর চিন্তা ভাবনা কথাবার্তা দেখতে সুন্দর, এরকম আর কি। তো সহজ আর চাতুর্য মানে জন্ম থেকে ছিল হচ্ছে চালাক, প্রকৃতিগত সুরুচি এবং বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে। তার মানে তার বেড়ে ওঠাটা, তার ইনবর্ন কিছু হচ্ছে ট্যালেন্ট, তার হচ্ছে ওই বাহ্যিক সৌন্দর্য, সবকিছু মিলে এরা আসলে নিম্ন পরিবারে জন্মগ্রহণ করলে অনেককে সুন্দর দেখায়। সে ছিল ওই শ্রেণীর অন্তর্ভুক্ত। সর্বদা তার মনে দুঃখ, তার ধারণা যত সব সুরুচিপূর্ণ বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্য তার জন্ম হয়েছে, কিন্তু তার বাসকক্ষে দারিদ্র, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। তার, সে বলতো তার মতো অবস্থা অন্য কোনো মেয়ের জিনিস যদিও লক্ষ্য করতো না, সে এদের দুঃখিত
বলছে। সাউন্ড শোনা যাচ্ছে না? শোনা তো, শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো ভাই আমাদের সবাই। ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানাও কেউ। ঠিক আছে সাউন্ড মনে হয়। এখন ঠিক আছে না? ওকে ওকে। কতটুকু যে শুনতে পাও নাই, মানে এখানে আর কি বলা হলো যে সে চাচ্ছিল ওই বাড়িটা যে কোন খাটাস বানাইছে, একটা গিট্টু বানাইছে, তার পাইলে, হাতের কাছে পাইলে তার খুব মার দিত। ওকে, ঠিকঠাক মনে হয় শুনতে পাচ্ছ তাই না? ঠিকঠাক আছে। ওয়ালাইকুম সালাম। ক্লাসে পরে যা জয়েন করেছো দেখো। সে ভাবতো তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জ এবং আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ। পার্শ্বকক্ষ মানে কি? পার্শ্বকক্ষ মানে যে তার বেডরুম তো থাকবে, একটা ড্রয়িং রুমও থাকবে তাদের, হ্যাঁ। আর থাকবে দুজন খুব মোটাসোটা গৃহভৃত্য। খুব গুরুত্বপূর্ণ, কয়জন গৃহভৃত্য থাকবে? দুইজন। কয়জন তার হচ্ছে চাকর দরকার? দুইজন চাকর দরকার। এরা আবার করবে কি? খাটো পায়জামা পরে সেই বড় আরামকে দাঁড়ায় দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হওয়া নীলাদ্র হয়ে উঠে তাদের শুয়ে ঘুমিয়ে থাকবে। সে কামনা করে একটি বৈঠকখানা, পুরনো রেশমি পর্দা যেখানে ঝুলবে, বা তার আসলে এখানে তার চিন্তা ভাবনা এখানে ফুটে উঠছে সে কি কি চায়। সে অনেক কিছুই চায়, যে তার বাড়িতে হচ্ছে তার কিছু ভৃত্য থাকবে, তার কিছু চাকর থাকবে, তার বাড়িঘর হবে খুবই সুসজ্জিত। তারপরে হচ্ছে সে যখন খাইতে বসবে তার খাবারের সামনে অনেক রকম খাবার দাবার থাকবে। আবার তার যে দেওয়াল গুলা আছে, দেওয়ালগুলাতে ওই মানে সুরুচিপূর্ণ বিভিন্ন ধরনের ওই যে ওয়াল পেন্ট দিয়ে হচ্ছে এই ঘরটা পরিপূর্ণ থাকবে। অর্থাৎ তার যে আভিজাত্য চাহিদা, হ্যাঁ, সে যে হচ্ছে একটা জীবন মানে কামনা করে, অর্থাৎ তার যে কাঙ্ক্ষিত জীবন, তার যে কাঙ্ক্ষিত জীবন, সেই কাঙ্ক্ষিত জীবনের একটা এখানে হচ্ছে বর্ণনা দেওয়া আছে আর কি। সে একটু যে রোহিত মাছ খাবে, স্যামন ফিশ খাবে, তার একটু টুকরা থাকবে। কখন আবার মুরগির যে চিকেন নাগা উইংস সে খাবে, সেটা সে বলছে। একটু মুরগির পাখনা সে খাবে, বুঝছো? ওই নাগা উইংস খাবে, ড্রাম স্টিক খাবে, মানে একটু সিলিসের মতো ওইরকম সিস্টেম করে খাবে আর কি। সরি, রোজার মাস, তারপরে খাওয়ার গল্প সল্প করলাম, কিছু করার নাই। তার কাছে ফ্রক বা জরোয়া গহনা নেই, মানে তার কোনো জুয়েলারি নেই। খুব কষ্ট। এই যে ঈদের সময় মার্কেটে এক একজনের বাজেট বাবারে 13 লাখ, 14 লাখ, 12 লাখ। আজকে কিনছি, জুয়েলারি কিনা হয় নাই, দুবাই আটকে আছে, যুদ্ধ টুদ্ধ নিয়ে অনেক টাকা পয়সার লোকজন আছে আর কি। আমরা তো গরিব, তো এই যে আমরা আমাদের মতো ও গরিব। সে বলছে তার কাছেও ফ্রক জরোয়া গহনা কিচ্ছু নাই। আহা কি কষ্ট! অথচ ওইসব বস্তুই ছিল তার প্রিয়। তার ধারণা এসবের জন্যই তার সৃষ্টি হয়েছে। সুখী করার, কাম্য হওয়ার, চালাক ও প্রণয় যাচিকা হবার কত না তার ইচ্ছা। এই যে প্রণয় যাচিকা মানে কি বোঝো? মানে প্রণয় যাচক যে, মানে তার ইচ্ছা তাকে সবাই ভালোবাসবে, তাকে দেখে সবাই ক্রাশ খাবে, এই চিন্তা তার। কিন্তু তাকে দেখে হচ্ছে না এটা। কিন্তু এগুলা হওয়ার তার খুবই ইচ্ছা ছিল। তার কনভেন্ট, দেখো এখানে একটা ক্ষুদ্র একটা ইঙ্গিত আছে। ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা হচ্ছে আমাদের এই গল্পের যার সময় আমরা পড়ছি সে শিক্ষিত, এটা একটু মনে রেখো যে সে শিক্ষিত, পরবর্তীতে একসময় কাজে লাগবে, আমি বলবো। তার কনভেন্ট মানে হচ্ছে খ্রিস্টান মিশনারিদের দ্বারা যে স্কুলগুলা চলে বা কলেজগুলা চলে, অর্থাৎ খ্রিস্টানদের দ্বারা পরিচালিত এক ধরনের স্কুল। তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল, যার সঙ্গে দেখা হলে তার ভালো লাগতো না। কারণ দেখা করে ফিরে গিয়ে তার খুব কষ্ট হতো, বিরক্ত লাগতো, দুঃখ হতাশা কাজ করতো, আর কাঁদতো সে সারাদিন। বলতো ও কত ধনী, কত সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে আসে, আজকে হাতে আইফোন নিয়ে আসলো, কালকে আবার হচ্ছে গাড়িতে করে আসে, দুদিন পর পর ফোন চেঞ্জ করে, মানে কি সুন্দর তার জীবন, সুন্দর সুন্দর ব্যাগ নেয়, প্রতিদিন ফুচকা খাইতে যায়। কিন্তু আমি তো এগুলো পারি না। এই কষ্টে সে আসলে কান্না করতে এসে আর কি। মেয়েদের এরকম হলেও হতে পারে, আমরা তো ছেলেরা জানি না। তো এক সন্ধ্যায় হাতে একটা বড় খাম নিয়ে উল্লাসিত হয়ে তার স্বামী ঘরে ফিরলো। গুরুত্বপূর্ণ এখান থেকে এই প্রশ্নটা হচ্ছে ক নাম্বারে আসে। তার স্বামী ফিরলো, কি নিয়ে ফিরলো? হাতে একটা বড় খাম নিয়ে ফিরলো। এসেই সে বলল, এই যে তোমার জন্য একটা জিনিস এনেছে, দেখো। মেয়ে তাড়াতাড়ি খামটা ছিঁড়ে ভিতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো, নিয়ে আসলো বড় একটা খাম, ভিতরে ছিল কি? একটা ছাপানো কার্ড। দুইটাই ক নাম্বার প্রশ্নের জন্য আসে। ভাই আমি যা বলতেছি একটু মনে রাখো, এগুলো বাইরে কোনো প্রশ্ন আসবে না। তাদের নিচের কথাগুলো লেখা ছিল, মানে আমন্ত্রণ পত্র, যে জনশিক্ষা মন্ত্রী ও জর্জ মাদাম জর্জ রেম্পুনু
এদের কি হবে 18 জানুয়ারি সন্ধ্যায় তাদের নিজ বাসগৃহে মুশিয়ে এবং মাদাম লাইসেলের উপস্থিতি কামনা করছেন। এখান থেকে একটা প্রশ্ন মানে হচ্ছে নীরব একটা প্রশ্ন আসতে পারে, যে তুমি হয়তো অনেক সময় বলে যে প্রশ্ন ভাই এটা তো আমি গল্পের মধ্যে পড়িই নাই। সেটা হচ্ছে জনশিক্ষা মন্ত্রী স্ত্রীর নাম কি ছিল? এই যে মাদাম জর্জ রেমপন্ন। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। এই মন্ত্রী এবং মন্ত্রীর ওয়াইফের একটা অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল কত তারিখে? 18 জানুয়ারিতে। সেখান তারিখে দাওয়াত দেওয়া হয়েছে। তো তার স্বামী যেমন আশা করেছিল সেভাবে আসলে মেয়েটা খুশি হলো না। খুশি হওয়ার পরিবর্তে সে বিদ্বেষের ভাব নিয়ে সে আমন্ত্রণ পত্রখানা কি করলো? টেবিলের উপরে নিক্ষেপ করলে বিড়বিড় করে বলতে থাকলো, ওটা নিয়ে তুমি আমাকে কি করতে বলছো? আমি কি করবো এটা নিয়ে, বলো? মানে যে মেয়েদের যেটা হয় আর কি, যে ভালোর জন্য তার স্বামী যুদ্ধ করে একটা কার্ড নিয়ে এসেছে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন নাই, সে বলছে এটা নিয়ে আমি কি করব। তখন এই লোকটা বলতেছে যে মাই ডিয়ার, আমি ভেবেছিলাম তুমি হয়তো খুশি হবে, তুমি তো বাইরে কখনো যাও না, তাই এটা এমন এক সুযোগ, চমৎকার এক সুযোগ, আমি একটু বাইরে যাব। এটা জোগাড় করতে আমাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। সবাই একখানা চায় কিন্তু সব লোককে দেওয়া হয় নাই, বেছে বেছে দেওয়া হয়েছে। কর্মচারীদের বেশি তো দেওয়াই হয় নাই, মানে অফিসারদেরও তো দেওয়া হয় নাই খুব বেশি। তার মধ্যে যারা আমরা লো লেভেলে কেরানি আছে আমাদের মধ্যে বেশি লোককে দেওয়ানো হয় নাই। তাহলে তুমি ভাবো যে কি কষ্ট করতে হয়েছে। সেখানে তুমি গোটা সরকারি মহলকেই দেখতে পাবে। বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি মানে অধীরভাবে বলল, অধীরভাবে মানে দ্রুত বলে ফেললো, ওই ঘটনার মতো মানে এমন একটা বড় রকম জায়গাতে আমি কি পরে যাবো বলে তুমি মনে করো? হ্যাঁ, আমার কি কাপড় চোপড় আছে ভালো? আমার তো কোনো জুয়েলারি নাই, কাপড় চোপড় নাই, মেকআপ নাই, বক্স নাই, আইলাইনার নাই, মাস্কারা নাই, কিছু নেই, আমি কেমনে যাবো? এই যে তার একটা চিন্তা কষ্ট, আমার কি করা যায়? তো ওই যে ছেলেটা সে বলছে ওই সম্পর্কে তো কিছু এখনো ভাবা হয় নাই। সে বিব্রত ভাবে বলল, কেন, আমরা থিয়েটারে যাওয়ার সময় তুমি যে পোশাকটা পরো ওটাই পরবে, সেটা আমার কাছে খুব সুন্দর লাগে। তার স্ত্রী তার স্ত্রীকে ফুপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল। তার চোখের পাশ থেকে বড় বড় দুফোঁটা অশ্রু জল গালের উপর গড়িয়ে পড়লো। সে থতমত ভাবে বলল, কি হলো, কি হলো, কি হলো, তোমার কাঁদছো কেন? দেখো, এখন ব্যাপারগুলো কিন্তু খুব বেশি অপ্রচলিত না, এটা অনেকের চোখের সামনে হয়, আমরা নাটক মুভিতে এরকম দেখি। কিন্তু একটা পুরুষ মানুষ, তার কাছে তো এটা মানে সে এত স্ট্রাগল করে একটা চিঠি নিয়ে আসলো, মানে একটা আবেদন, মানে এই আমন্ত্রণ পত্র নিয়ে আসলো, কিন্তু তার নিজের স্ত্রী এটাতে সুখী না, খুশি না, সে বরং কান্নাকাটি করছে। এটা দেখে এই গল্পের যে নায়ক আমরা দেখবো, সেই নায়কটা একটু বিব্রত হয়ে গেল এবং সে ভাবছে যে কি করা যায় তাহলে। তখন সে কি করবে? আচ্ছা, সমস্যা নাই, আমরা একটা কাপড় চোপড় তোমাকে ভালো কিনে দেবো, তুমি চিন্তা করো না, তাও তুমি কান্নাকাটি বন্ধ করো। মেয়েদের সবচেয়ে ব্রহ্মাস্ত্র যেটা চোখের জল, সেটাই কিন্তু সে নিক্ষেপ করেছে এই গল্পের নায়িকা। এখন এটাতে কাজ অবশ্যই হবে। প্রবল চেষ্টায় মেয়েটিকে নিজের বিরক্তি দমন করে বলল, তার সিক্ত গণ্ড মুছে, মানে যে ভিজে গেছে এই গালটা মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয়, কিছু না, শুধু আমার কোনো পোশাক নেই বলেই আমি ব্যাপারে যেতে পারবো না, মানে ওই অনুষ্ঠানে যেতে পারছি না। তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চাইতে যদি ভালো হয়, কার্ডখানা তাকে দিয়ে দাও। দেখো তো কি কথা কানা কইছে, ভাল লাগে? বলতে আমি যাবো না, তোমার কোনো সহকর্মীর স্ত্রী যদি আমার চেয়ে ভালো কাপড় থাকে তাকে পাঠিয়ে দাও। মানে ব্যাপারটা হয়তো এভাবে বলছে, তাকে নিয়ে যাও, কিন্তু এখানে তো আর গল্প কাটতে হবে হয়তো বলতে পারতেছে না, তো একটু বললো তাকে দিয়ে দাও। এইটা শুনলে তো ছেলে মানুষের মাথায় আগুন ওঠার কথা, কিন্তু আমাদের এই গল্পের নায়ক খুবই ভালো মানুষ। সে মনে মনে দুঃখ পায়, অন্য কোনো ছেলে পেলে হয়তো অন্য কিছু করতো আর কি। তারপর সে জবাব দেয়, মতিলদা, এইবার নাম পাইলাম, তার নাম হচ্ছে মতিলদা। উচ্চারণটা অনেকে অনেকভাবে করে, কেউ মতিলদা বলে, কেউ মতিলদা বলে, তোমার ইচ্ছা, সমস্যা নেই। ফ্রান্সের উচ্চারণ আমরা যেভাবেই করি, কিছু যায় আসে না। বেশ, তো চলো আলাপ করি আমরা, ডিসকাস। তার কি করা যায়? এমন কোন পোশাক যে কোনো উপলক্ষে, মানে অনেক সময় কাজ করা যাবে, যে কোনো জায়গাতে পরে যাওয়া যাবে, কম দামের মধ্যে, সাদা সাদা, দাম কত হতে পারে আমাকে একটু বলো। এইবার তো মেয়েটা খুশি, যে ও মাই গড করা শুরু করেছে, এই আমার স্বামী তো খুবই পৃথিবীর। ওই যে আরেকটা রিলস দেখলাম যে আমার হাজবেন্ড পৃথিবীর সবচেয়ে ভালো হাজবেন্ড, কারণ সে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসে এখন বলতেছে যত মন চাই সে তার স্ত্রীকে ইয়ে করে দিচ্ছে, ওই ঈদের শপিং করে দিচ্ছে। তো ওই অনুযায়ী আর কি, ওই হিসাবে এখন সে সবচাইতে সুন্দর এবং ভালো হাজবেন্ড হয়ে গেছে। এখন অনেক ভেবে চিন্তে মেয়েটা বলল, ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় 400 ফ্রা লাগবে। 400 টাকা, মানে ধরো যে 40,000 টাকার মতো লাগবে এই সময়ের। 400 ফ্রা শুনে বেচারার মুখটা ম্লান হয়ে গেল। কি আর করার, ঠিক আছে, আমি তো এই যে গত রবিবারে এই জায়গাটা
প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ক নাম্বার এবং এমসিকিউতে আসে। নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল আমার বন্ধুরা। তো তার কয়েকজন বন্ধু একটা জায়গাতে পাখি শিকার করতে গিয়েছিল, এবং আগামী মানে ওই সময় হচ্ছে আমাদের এই গল্পের যেই নায়ক, সে আসলে যোগ দিতে পারে না টাকার অভাবে। তাই যে আগামী গ্রীষ্মকাল আসলে সেখানে তার যোগ দেওয়ার খুবই ইচ্ছা ছিল, যার জন্য একটা বন্দুক কিনতে হবে। ওই বন্দুকের জন্য সে আসলে ততটা অর্থই সঞ্চয় করেছিল। ততটা মানে হচ্ছে 400 ফ্রা। এখান থেকে প্রশ্ন আসতে পারে বন্দুকের দাম কত। বন্দুকের দাম হচ্ছে 400 ফ্রা। সরাসরি দেওয়া নাই, কিন্তু আসতে পারে। এই ট্রিক্স কাটে তোমাকে উত্তর করতে হবে। তারপরে সে বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি তোমাকে 400 ফ্রা দিচ্ছি, তুমি সুন্দর একটা পোশাক কিনে নিও। দেখো স্যাক্রিফাইস কারে বলে, একটু বোঝো আর কি। হ্যাঁ, যাই হোক, এরপরে বল ডান্স। বল ডান্স মানে তো বোঝাই, ওই যে ব্যালে ডান্স বলে আর কি এটাকে। ওই বল ডান্স দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লাইসেল মানে বিচলিত হয়। এক পর্যায়ে সে বলল যে কাপড় তো কিনলাম, কিন্তু আমার তো মণি মুক্তা হীরা জহরত কিছু নাই, আমি এখন কি করবো? আমি যাবো না, আমি যাবো না, যাবো না, ভালো লাগতেছে, আমি যাবো না, যাও তো তুমি এখান থেকে। এভাবে তার স্বামীকে বলতেছিল। তো তখন তার স্বামী বলতেছিল যে চমৎকার একটা সময় এটা আমাদের, এই সময় ফুল দিয়ে তুমি নিজেকে সাজিয়ে নাও না কেন? আমি কত 10-15 টাকা হলে তো খুব সুন্দর ফুল টুল দিয়ে মাথায় একটু দিবা, খুব মার্জিত লাগবে। তখন তার স্ত্রী বলে হ্যাঁ, সবাই ওখানে হীরা জহরত সোনা পরে যাবে, আর ওখানে ফুল পরে যাবে, আমাকে তুমি কার্টুন পাইছো তাই না? তখন আর কি করার, কিছু করার নাই, খুব কান্নাকাটি। তখন হঠাৎ আমাদের এই গল্পে যে মসিয়ে লাইসেল ছিল, সে তখন বলল আরে তোমার যে একটা ধনী বান্ধবী আছে, তুমি তো তার কাছ থেকে হেল্প নিতে পারো। তখন সে মনে করলো আসলেই তো আমার বান্ধবী থেকে তাহলে একটা কিছু ধার নেই। তখন সে তার বান্ধবী, দেখো তার জরোয়া গহনা তোমাকে যদি ধার দেয় ভালোই হবে। তখন সে হুররে বলে উঠলো, তারপর বলল সত্যিই তো, আমি তো এটা ভাবি নাই। পরদিন সে বান্ধবীর বাড়িতে চলে গেল, তার দুঃখের কাহিনী বলল যে বান্ধবী আমার তো খুবই খারাপ অবস্থা, খুবই কষ্ট, আমার তো কাপড় চোপড় মানে ভালো কাপড় চোপড় না, একটু হীরা জহরত পড়তে পারি না, দিন আনি দিন খাই। তো এই দুঃখের কথাবার্তা শুনে তার বান্ধবী বলল কোনো চিন্তা নাই, চল আমি তোমাকে আমার গোপন কক্ষে নিয়ে যাচ্ছি, এখানে অনেক গহনার বাক্স আছে, যা মন চাই দেখো। এখন সমস্যা হইলো ওখানে এত পরিমাণ গহনার বাক্স আছে যে তো হুট করে গিয়ে এক গরিব যদি একবার বেশি জিনিস দেখো তো মাথা খারাপ হয়ে যাবে। সে আসলে যেটা দেখে সেটাই ভালো লাগে, মানে এই অবস্থা, সব মনে হয় খাবে ধরে, এই অবস্থা। কিন্তু সে আসলে ওই সিদ্ধান্ত নিতে পারছে না যে কোনটা নিবে। সবই ভালো, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না। এর পরবর্তীতে সে দেখলো একটা স্যাটিনের মধ্যে, স্যাটিন মানে কি? স্যাটিন মানে হচ্ছে মসৃণ লাল কাপড় দিয়ে আবৃত একটা বক্স। সেই বক্সের মধ্যে অপরূপ একখানা, স্যাটিনের কালারটা একটু মনে রাখো, স্যাটিন মানে এটা হচ্ছে কালো কালার। এটা হচ্ছে স্যাটিনের রংটা ছিল হচ্ছে কালো, আর ভিতরে হচ্ছে মানে সুন্দর মসৃণ কাপড় দেওয়া ছিল। সেখানে একটা হীরার হার দেখলো, এবং অধম্য কামনায় তার বুক দুরু দুরু করে কাঁপতে শুরু করলো, হাতের নিচে হাত কাঁপতেছিল। তারপর সে জিজ্ঞেস করলো তুমি কি ওইখানে আমাকে দেবে? ওই যে একটা ডায়লগ আছে না, দাদি দাদি হলদিক্স দেবে? তো যখন হলদিক্স তো চাচ্ছে বাচ্চা না, সেটা বান্ধবীকে বলতেছে আমাকে কি এই হারখানা দিবা? তাহলে কেন দেবো না, অবশ্যই তুমি নিয়ে যাও। তখন সে গলায় দিয়ে ওই যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে এরকম এরকম বিভিন্ন ভাবে দেখলো, দেখার পরে মনে করলো যে ও মাই গড, সেই সুন্দর লাগতেছে, তাই না? নিদ্রালু মানে হচ্ছে ঘুম ঘুম চোখ। নিদ্রালু শব্দের অর্থ হচ্ছে ভাইয়া ঘুম ঘুম চোখ। উম, তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে। তোমরা যে রিলোড দাও, রিলোড দিলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যদি মাঝে মধ্যে একটু অফ টপ কিছু হতে চায়, একটু রিলোড দাও উপর থেকে, তাহলে ঠিক হয়ে যাবে এটা। যাই হোক, বল নাচের দিন আসলো। 400 ফ্রা দিয়ে একটা কাপড় কিনা হয়েছে, গলায় হীরার একটা মালা, চমৎকার সুন্দরী। ওই অনুষ্ঠানে সবাই এক কথায় তাকায় আছে, সবাই ক্রাশ ট্রাশ খেয়ে একবারে ব্লাস্ট হয়ে গেছে। মাদাম লাইসেলের জয় জয়কার। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী এবং আনন্দপূর্ণ। যেসব পুরুষ তাকে লক্ষ্য করছিল, সব পুরুষই তাকে লক্ষ্য করছিল, তার নাম জিজ্ঞেস করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। মন্ত্রিসভায় সব সদস্যের সঙ্গে তার, দেখো ওয়াল্টাজ নৃত্য মানে হচ্ছে দ্বৈত নাচ, ওই যে এরকম এরকম করে নাচে না যেটা, ওই নাচটা দেওয়ার জন্য তার সঙ্গে আসলে সবাই ইচ্ছা পোষণ করছিল। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন, ভাবা যায় আনন্দে মত্ত হয়ে আবেগ আর উৎসাহ নিয়ে সে নৃত্য করতেছিল। মানে কি তার আনন্দ! আর প্রশ্ন তার স্বামী কি করতেছে এই সময়? বেচারার কিচ্ছু করার নাই, বেচারা পাশের ওয়েটিং রুমে গিয়ে নাক ডেকে ঘুমাইতেছিল, বসে আছে আর কি। এই যে দুই মেরুর দুই কাহিনী,
বুঝতে পারছো? জীবনের বৈপরীত্যটা এখানে ফুটে উঠেছে। একজন প্রচন্ড কামনা বাসনায় নিজের সমস্ত ভালো মন্দ হিতাহিত জ্ঞান, বাস্তব জ্ঞানকে বাদ দিয়ে নিজের সামান্য সুখ ভোগের জন্য পাগল হয়ে গেছে। আর একজন বাস্তব সম্পূর্ণ কষ্টে উপার্জন করা অন্যের বা তার স্ত্রীর দায়িত্ববোধ থেকে সে নিজেকে সম্পূর্ণ ধরো যে বিলীন করে আত্মত্যাগ করে দিয়ে সে পাশের রুমে গিয়ে ঘুমাচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা দাম্পত্য জীবনেরই একটা চিত্র এখানে ফুটে তুলেছেন খুব সুন্দরভাবে। যাই হোক, এভাবে তার অনেক জয় জয়কার ছিল। এরপর যখন অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে তোমরা জানো আমরা দেখলাম যে তারা দুজন বের হয়ে আসতেছিল। তো বের হয়ে আসার সময় এই যে আমাদের মাদাম লাইসেল, সে যে কাপড়টা পরেছে শীতের সময়, তো তো তখন হচ্ছে তার কাঁধে একটা চাদর জড়িয়ে দিল আমাদের মসিয়ে লাইসেল। তখন ওই যে এত সুন্দর কাপড়ের উপরে এত একটা মলিন চাদর গায়ে দেওয়াটা কেমন দেখায়, তাই সে ওটা দিয়ে সিঁড়িতে খুব দ্রুত নেমে যাচ্ছিল। কেউ দেখে কিনা তাকে, কেউ যদি দেখে তারা শরম লাগবে, এই যে নিজে লজ্জাবোধ করছিল করে খুব দ্রুত সেই অনুষ্ঠান থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে তারা একটা গাড়ি নিল, গাড়ি নিয়ে তারা হচ্ছে তোমার বাসাতে আসলো। বাসাতে আসার পরে কি হলো, মেয়েটা তার নিজেকে শেষবারের মতো সেই সৌন্দর্যে একবার দেখার ইচ্ছা পোষণ করলো, যে আমাকে আসলেই কেমন সুন্দর লাগছে সেটা দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে একটু তার চাদরটা খুলে ধরলো, যে নিজেকে একবার দেখতে চায়। তখন তার নজর গেল তার গলার দিকে। হায় হায়, কি হইলো, এই গহনাটা গেল কই? এই যে শুরু হলো গহনা গেল কই, ঘটনার আকস্মিকতা, এটাকে বলা হয় ঘটনার আকস্মিকতা। হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল, একটা ক্লাইম্যাক্সের মতো অবস্থা। সে আয়নার সামনে গিয়ে সে চাদরখানা খোলে, হঠাৎ আর্তনাদ করে উঠলো, তার হাড়খানা গলায় জড়ানো নেই। কি হইল? এখন কিচ্ছু করার নাই। এরপর আমরা দেখব আমাদের মসিয়ে লাইসেল, সে হচ্ছে বাহিরে গেল, অনেক খোঁজাখুঁজি করলো, যে রাস্তা দিয়ে আসলো ওই রাস্তায় দেখলো, এবং যে গাড়িতে করে এসেছিল তার একটা ভরসা ছিল ওই গাড়িতে হয়তো খুলে পড়ে যাওয়ার কথা। তো ওই যে ওই গাড়ির অফিসে সে গেছে, যাওয়ার পরে নাম্বারটা নিছে, নাম্বারটা নিয়ে আসছে, পরবর্তীতে খোঁজ নেবে। কিন্তু পরের দিন সকালে খোঁজ টোজ নিয়ে জানতে পারলো যে আসলে ওখানে খুলে পড়ে নাই। এর পরবর্তী স্টেপ হিসেবে আমাদের মসিয়ে লাইসেল সে কি করলো, সে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিল যে কেউ এটা পেয়েছেন কিনা। এখানে একটু আশা ভরসাটা ছিল, কিন্তু আসলে দেখা গেল যে এরকম কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই মাদাম এবং মসিয়ে লাইসেলের অন্য যাই হোক, দুজনই খুব ব্যক্তিত্বপূর্ণ মানুষ ছিল। বিশেষ করে এই মাদাম লাইসেল, সে খুবই ব্যক্তিত্বপূর্ণ মানুষ ছিল। সে এই যে একটা তার বান্ধবীর কাছে ধার নেওয়া জিনিসটা হারিয়ে ফেলেছে, সে চাইলে গিয়ে বলতে পারতো যে আমি হারিয়ে ফেলেছি, আমার করার কিছু নাই, স্যাঁচরামো করতে পারতো আর কি। কিন্তু সে ব্যক্তিত্ব সচেতন একটা মেয়ে, কারণ সে ওই রকম পরিবারে ওই রুচিতেই বেড়ে উঠছে। পরিবার হয়তো উচ্চ ছিল না, কিন্তু বেড়ে উঠছে সে খুব মার্জিত ভাবে। তাই সে মনে করলো যে হয়তো ফেরত দেওয়া যাচ্ছে না, সে তার বান্ধবীর কাছ থেকে দুটা হচ্ছে কয়েকদিনের সময় নিল। বললো যে তুমি যেই হারটা দিয়েছিল ওই হারের একটা আংটা খুলে গেছে, আমরা ঠিক করতে দিয়েছি। এবারে কয়েকদিন সময় নিল। এর মধ্যে তারা কি চিন্তা করলো, তারা চিন্তা করলো যে আসলে আমাদের কি করা উচিত, এইরকম একটা হার খোঁজা উচিত। তখন যে বক্সটা ছিল ওই বক্স দেখে তারা বিভিন্ন জায়গাতে, একবার ধরো যে বসুন্ধরাতে গেল, একবার যমুনা ফিউচার পার্কে গেল, এগুলোতে গিয়ে গিয়ে তারা বিভিন্নভাবে হচ্ছে তারা খোঁজার চেষ্টা করলো, কিন্তু খুঁজে পাচ্ছে না। এর পরবর্তীতে গিয়ে ওই যে স্বর্ণকারের নাম লেখা ছিল তার কাছে সেটা নিয়ে গেল। তো সেই স্বর্ণকার বললো না, আমি তো হারখানা বিক্রি করি না, আমি শুধু হচ্ছে বাক্সটা বিক্রি করেছি। পরে আর কি করা যায়, পরে তারা অনেক খুঁজে টুজে একটা জায়গাতে গিয়ে এটা পাইলো। কোথায় গিয়ে পাইলো? রয়্যাল প্যালেসে। ধরো আমাদের যেটা যমুনা ফিউচার পার্ক, সেইটা, যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে রাজকীয় প্রাসাদ। রাজকীয় প্রাসাদ, এই রাজকীয় প্রাসাদে গিয়ে তারা এটা পেলো, এবং তারা ঠিক করলো দাম হচ্ছে 40,000 ফ্রা। দামগুলো খুব গুরুত্বপূর্ণ। 40,000 ফ্রা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, 36,000 ফ্রাতে তারা বিক্রি করতে পারে না, ওই লোকটা তাকে দিবে দামাদামি করার পরে। তো 3 দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো। তারা আরো ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায়, তাহলে তারা এটা ফেরত দিয়ে যেন কত 34,000 ফ্রা নিতে পারে, মানে 2,000 টাকা লস দিয়ে পরবর্তীতে যেন এটা তার ওই স্বর্ণকার ফেরত নাই, এরকম একটা ব্যবস্থা তারা করে গেল। কারণ এদের মধ্যে আপনার একটা ভরসা ছিল যে হয়তো খুঁজে পাওয়া গেলেও ওটা পাওয়া যাইতে পারে, কিন্তু খুঁজে পাওয়া গেল না। পরবর্তীতে 36,000 ফ্রা দিয়ে কিনে সেটা হচ্ছে তাকে দেওয়া লাগলো। এরপর তাদের জীবনের আসল কষ্ট, জীবনের স্ট্রাগলটা শুরু হলো। এই যে এতগুলো টাকা তো হুট করে একটা ফ্যামিলি থেকে ম্যানেজ করা সম্ভব না, তখন তার অন্য একটা জীবন শুরু হলো। এই মতিলদা যে হচ্ছে এত জাঁকজমকপূর্ণ জীবন পছন্দ করতো, সেই জীবন সংগ্রামে নেমে গেল। সে এখন নিচ থেকে পানি নিয়ে আসে, কাপড় ধোয়, বাজারে যায়, যত পরিমাণ কাজ করা প্রয়োজন। ছেলেরা যে ছিল, সে আগে শুধু কেরানি কাজ করতো, এখন সে হচ্ছে ডুপ্লিকেট করে, লিপি মানে অনেকের হচ্ছে কিছু খাতা নকল করে দেওয়ার কাজ করে। এরপর আর কি করে, আরেকজনের বাড়িতে হিসাব নিকাশের অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে। এক্সট্রা সে দুটা কাজ নিল। এইভাবে তারা এক্সট্রা করে কাজ নিল। কাজ নেওয়ার পরে প্রায় 10 বছর পরে
কত বছর পর? 10 বছর পরে তারা ওই যে টাকার ঋণটা হয়েছিল 36,000 ফ্রা, সেই ঋণটা তারা শোধ করলো। 10 বছর সময় লাগলো তাদের। এটা শেষ করলো, শেষ করার পরে তারা এখন হচ্ছে একটু রিল্যাক্স, এবং এই উচ্চাকাঙ্ক্ষী মতিলতা এখন বাস্তবতা বোঝে। সে এখন আর কোনো, তার যেই বেগুনি গোলাপি গোলাপি আঙুল ছিল, সেই আঙুলগুলো এখন আর গোলাপি নাই। কাজ করতে করতে এখন সেগুলো কেমন হয়ে গেছে? কালো হয়ে গেছে। বার্ধক্য তার চেহারাতে চলে আসছে। আগে যেরকম হচ্ছে তাকে নবযৌবনা মনে হতো, এখন আর নবযৌবনা মনে হয় না। ওই যে একটা কথা আছে না, চিবাই পড়লে হচ্ছে বাঘে পাতা খাই, তো ও পাতা খাওয়া শুরু করছে এখন। বিড়াল গাছে ওঠে, ও গাছে উঠে গেছে। তো এই আর কি, এই শিক্ষাটা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখো। একদিন হঠাৎ করে কি হচ্ছে, তার সেই বান্ধবীর সঙ্গে দেখা হলো একটা মাঠে হাঁটতে গিয়ে। সেখানে সে বান্ধবীকে জিজ্ঞেস করলো, তার বান্ধবীর সঙ্গে হঠাৎ করে তার দেখা হলো আর কি। হ্যাঁ, হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতা, গুরুত্বপূর্ণ, তার বান্ধবী এই যে মাদাম ফরস্টিয়ার, যে ফরস্টিয়ার, তার সে কিন্তু একাই ছিল না, তার সঙ্গে কে ছিল? তার একটা শিশু ছিল। একজন মেয়ে চোখে পড়লো, সে হলো মাদাম ফরস্টিয়ার, নামটা গুরুত্বপূর্ণ। এখন সে সে এখনো যুবতী, মানে এখনো যুবতী বলে বোঝানো হচ্ছে এ তো হলো খুব অভিজাত ফ্যামিলির মেয়ে, তাই না? তাকে তো কাজ করতে হয় না। সে এখনো, তার বয়সটা আসলে ঠিকঠাকই আছে, সুন্দরী এবং আকর্ষণীয় আছে। দেখে মাদাম লাইসেলের মন আবার খারাপ হয়ে গেল। সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবে, কেন বলবে না? সব শোধ করা হয়ে গেছে, সবকিছু খুলে বলবে সে, কেন বলবে না? মেয়েটির কাছে গিয়ে বললো, সুপ্রভাত জেনি, খুব গুরুত্বপূর্ণ কোন নম্বর প্রশ্ন আসতে পারে, যে মাদাম ফার্স্ট ইয়ারকে এই লাইসেল কি নামে সম্বোধন করেন? সেটা হচ্ছে জেনি। তো তার বন্ধু সে আসলে চিনতে পারলো না যে এরকম একটা বৃদ্ধ মহিলা টাইপের মানুষজন, আন্টি টাইপের মানুষজন আমাকে এত ক্লোজ সম্বোধন করতেছে কিভাবে। তখন সে বলল যে, মাদাম আপনাকে তো চিনলাম না, বোধহয় আপনি ভুল করছেন। বললো, না, আমি মতিলদা লাইসেল। হ্যাঁ, কি কও তুমি এটা? হাই হাই বেচারি মতিলদা, কি হইলো তোমার এটা? এমন এমন বদলে গেলে কিভাবে তুমি? বলে, হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে, তারপরে বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হয়েছে শুধু তোমার জন্য। কি অবস্থা দেখো তো, ওরা হেল্প করছে, এখন ও দোষ দিচ্ছে যে তোমার জন্য আমার এই অবস্থা হয়েছে। তখন সে জানতে চাইলো কি হয়েছে বলো তো। তখন বলে, ওই যে সেই কমিশনারের শিক্ষামন্ত্রীর ইয়াতে গেছিলাম, মনে আছে? সেখানে যে হীরা হারটা তুমি আমাকে দিয়েছিলে, মনে পড়ে তো? হ্যাঁ, বেশ মনে পড়ে। সেই হারখানা আমি হারিয়ে ফেলেছিলাম। বলে, হাই হাই, বলো কি, তাহলে আমাকে ফেরত দিলা? কেমনে ফেরত দিলা? তখন সে বলল, এইভাবে এইভাবে আমি একটা হার কিনে ফেরত দিতে গিয়েছিলাম, আর সেই হারটা কিনে যে আমাদের ঋণ হয়েছিল, সেই ঋণটা শোধ দিতে দিতে আমার এই অবস্থা হয়ে গেছে। এইটা শোনার পরে শেষে গিয়ে কি বলতে দেখো তো, যে দাম দিতে 10 বছর সময় লেগেছে। 10 বছরের কথা এখানে উল্লেখ আছে, 10 বছর সময় লেগেছে। তো শেষে গিয়ে বললো, হাই আমার বেচারি মতিলদা, আমারটি ছিল নকল, তার দাম ছিল মাত্র 500 ফ্রা। 500 ফ্রার কম, বেশি হবে না। কই 500 আর কই হচ্ছে 36,000 ফ্রা, ভাবো। এই হলো অবস্থা। তো পরে যদি একটু কাহিনী থাকতো তাহলে ভালো হতো, কিন্তু কাহিনীটা এখানেই শেষ। এটা হচ্ছে এই লেখকের বৈশিষ্ট্য, যে তিনি খুবই চমৎকার একটা এন্ডিং দেন, শেষটা খুব সুন্দর হয়, চমৎকার হয়। পুরা গল্পটা আমি আবার একবার পড়ে দিলাম, যে যে জায়গা থেকে এমসিকিউ আসে, এক কথায় প্রশ্নের উত্তরে আসতে পারে, আমি ম্যাক্সিমাম জায়গাতে দাগাই দিছি ভাইয়া। আমার কথাটুকু শুনলেই তুমি এখানে দেখবে এটা সিকিউ এবং এমসিকিউ মোটামুটি তোমার বুঝার কথা। বলো বুঝছো কিনা? ফ্রা মানে হচ্ছে ফ্রান্সের টাকা। এটা হচ্ছে আগে, হ্যাঁ, এখন তো ফ্রান্সে ইউরো প্রচলন আছে। এই তোমার হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আগে ফ্রান্সের টাকাটা ফ্রা হিসেবে পরিচিত ছিল। এবং ফ্রান্স শহরে কিন্তু আরেকটা নাম আছে, হ্যাঁ। ফ্রান্স শহরকে আগে বলা হয়তো তোমার, ও না, ফ্রান্স না, প্যারিস। প্যারিসের নাম আগে ছিল হচ্ছে প্যারি। এই যে প্যারিস যেটা ফ্রান্সের, ওই প্যারিসের নাম কিন্তু আগে ছিল হচ্ছে প্যারি, সম্ভবত এমনি বানানটা দীর্ঘ, হ্যাঁ, প্যারি। ওকে, সব বুঝেছো? আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আমরা কিছু শব্দার্থ এগুলো প্রায় বলে ফেলা হয়েছে। খরবাকায় মানে কি বলেছি, মানে ছোটখাটো, বেটে খাটো। দেখো, ক্ষুদ্র দেহ বিশিষ্ট, বেটে বা বামন টাইপের মানুষ। প্রাচ্য, এবং এই প্রাচ্য শব্দ তোমরা রেগুলারই শোনো। প্রাচ্য এবং প্রতীচ্য বা পাশ্চাত্য জিনিসটা শোনো না? তো ইউরোপের পূর্ব দিকে অবস্থিত দেশসমূহ বলা হয়। রোহিত মাছ, রুই মাছের আঞ্চলিক নাম। ওই ইংরেজরা একে রোহিত মাছ বলে, আমরা হলে রুই মাছ বলতাম। প্রণয় যাচিকা মানে প্রণয় প্রার্থী, আমি বলেছি কিন্তু সবাই তাকে ভালোবাসবে, এটা সে চায়, প্রণয় প্রার্থনা করে। থিয়েটার জানো, কেরানি জানো, আশ্বস্ত জানো, এগুলো জানার প্রয়োজন নাই। কঙ্কন জানো, মানে হাতের বালা। ওয়াল্টাস, এটা গুরুত্বপূর্ণ। এই ওয়াল্টাস মানে এক প্রকারের যৌথ নৃত্য, দুজন মিলে এরকম, মনে রাখা আর কি, এরকম এরকম করে যে নাচটা দেয়, ওইটাই হচ্ছে ওয়াল্টাস নৃত্য। ওকে, সিন নদী খুব গুরুত্বপূর্ণ, ফ্রান্সের একটা প্রবাহিত নদী। এই নদীটি দেখো, ওই যে লগ্র মালভূমি থেকে উৎপন্ন হয়ে প্যারিস হয়ে ইংলিশ চ্যানেলে পতিত হয়েছে। অর্থাৎ প্যারিস, প্যারিস নগরে এই সিন নদীর তীরে অবস্থিত।
প্যারিস নগরী এই সিন নদীর তীরে অবস্থিত। আমাদের ঢাকা নগরী যেমন হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ওই প্যারিস নগরী সিন নদীর তীরে অবস্থিত। বহির্বাস মানে কাপড়ের উপরে যেটা পরা হয়, হ্যাঁ, অন্তরীয়ের উপরে যে বসন পরা হয় তাকে বলা হয়, ওই যেমন তোমরা কোটি পরি, তোমরা গাউন পরো, ওগুলাকে বলা হয় হচ্ছে বহির্বাস। হ্যাঁ, ওকে, গুড। আমরা এই সৃজনশীল প্রশ্নটা দেখব, একটু পড়ি দেখি তোমাদের মাথায় কাজ করে কিনা। যেবার বাবা দরিদ্র মানুষ, সামান্য বেতনে চাকরি তার, মেয়েকে ভালো পোশাক আশাক দিতে পারে না, অথচ যেবার সহপাঠী সকলেই ধনাঢ্য ঘরের মেয়ে, সহপাঠীদের পোশাক কিংবা জীবনাচরণের সঙ্গে যেবার কিছুতেই খাপ খায় না, তবু তা নিয়ে সে মোটেও হীনম্মন্যতায় ভোগে না। দেখো কি লাইনটা পেয়ে গেছি, এইটা নিয়ে সে মোটেও হীনম্মন্যতায় ভোগে না। এই বানানটা দেখো, কিন্তু এটা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বানানের মধ্যে আসে, অনেকবার আসে হীনম্মন্যতা। হ্যাঁ, নিষ্ঠুর দারিদ্র্যকে মেনে নিয়ে কঠোর সংগ্রাম করে যে বা উচ্চ শিক্ষিত হয়, আজ সে বড় বিশেষ কর্মকর্তা। ধরো দারিদ্র বিজয়ী সফল মানুষ, বৈশিষ্ট্য বুঝতে পারতেছ? অলরেডি পার্থক্য বুঝে গেছি আমরা। মতিলার সঙ্গে তার কি কি পার্থক্য অলরেডি আমাদের বোঝা শেষ। আসো, ক্রুশ মানে কি? এই ক্রুশ মানে তো বোঝা এই যে এই চিহ্নটা আর কি, খ্রিস্টান ধর্ম সম্বলিত যে চিহ্ন তাকে বলা হয় হচ্ছে ক্রুশ। শব্দের মধ্যে দেওয়া আছে, দেখে নিও। যত সব সুরুচিপূর্ণ এবং বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্য তার জন্ম হয়েছে। এখানে কার কথা বলা হয়েছে এবং কেন বলা হয়েছে আমরা জানি, এটা হচ্ছে মাদাম লাইসেলের কথা বলা হয়েছে, তাই না? মাদাম লাইসেল। আচ্ছা, এই যে আমি যে মাদাম লাইসেল বারবার বলতেছি, এবার তোমরা তো অবশ্যই জানো এই মাদাম মানে হচ্ছে ম্যাডাম। এই মাদাম থেকে ম্যাডামটা এসেছে, মানে মেয়েদের ক্ষেত্রে ফ্রান্সে বলা হয় মাদাম। ওই যে মাদাম কুরি নাম তো শুনছো, একমাত্র মহিলা যে দুটাতে হচ্ছে নোবেল পাইছিল, তাই না? ওই মাদাম লাইসেল। আর পুরুষদের বা স্যার, এটাকে বলা হয় মৌসিয়ে। মৌসিয়ে লাইসেল। মাদাম হলো নারীর জন্য আর মৌসিয়ে হলো পুরুষের জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের এই মাদাম লাইসেলের সম্পর্কে সে বলেছে, এবং কেন বলেছে? কারণ তার উচ্চাকাঙ্ক্ষা। এখানে তার কি ফুটে উঠেছে? তার উচ্চাকাঙ্ক্ষা ফুটে উঠেছে, উচ্চাকাঙ্ক্ষা। এটা লিখলে হয়ে যাবে। যেবার সঙ্গে মাদাম লাইসেলের সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা করো। সাদৃশ্যপূর্ণ দিকটি হচ্ছে পরিবারের দারিদ্র, এদিকে মিল আছে। হ্যাঁ, পরিবারের দারিদ্র। দেখো মাদাম লাইসেলের দরিদ্র পরিবারের এবং এখানে যেবা হচ্ছে দরিদ্র পরিবারের, এইটুকুতে শুধু মিল আছে, এইটুকু কনসেপ্টটা মিল আছে। সাদৃশ্য সত্ত্বেও পরিণতি দুজনের জীবন ভিন্ন, বুঝতে পারতেছ? পরিণতি মানে এই দারিদ্রকে মেনে নিয়ে যেবা জীবনে উন্নতি করেছে, কিন্তু আমাদের যে হচ্ছে মাদাম লাইসেল ছিল সে পরিস্থিতিকে মেনে নিতে পারে নাই, সে ঘটনার আকস্মিকতায় জীবনবোধ তার পাল্টে গেছে। এ তার জীবনকে মেনে নিয়েছে, যেবা তার জীবনের এই দারিদ্রকে মেনে নিয়ে জীবনে সফল হয়েছে। আর ঘটনার আকস্মিকতায় হাতটা হারিয়ে যাওয়ার ফলে মাদাম লাইসেল তার পরিণতি ভোগ করেছে। এই দুটা হচ্ছে পার্থক্য। এ হচ্ছে জীবনকে মেনে নিয়ে সফল, আরেকজন হচ্ছে জীবনকে না মেনে নিয়ে ঘটনার আকস্মিকতায় কি করেছে? ফল ভোগ করেছে বা পরিণাম ভোগ করেছে। আমি কথাটা লিখে দেই, তাহলে তোমার সিকিউ লেখার জন্য খুব ভালো হবে। লাইসেলের ঘটনা হচ্ছে সে পরিণাম ভোগ করেছে, সহজ কথা। সে কোনো উন্নতি করে নাই, হ্যাঁ, সে পরিণাম ভোগ করেছে। আর আমাদের এই যে এখানে সেই জেবা তার দারিদ্রকে অতিক্রম করে সফল হয়েছে। এই হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। ঘটনাগুলো তোমাদের অবশ্যই জানা আছে এবং বুঝাও আছে। তোমরা এই কনসেপ্টের আলোকে উত্তরটা করবে, দেখবে যে উত্তর ভালো হবে। আবার বলতেছি, তোমরা অনেকে টেস্ট পেপার পড়ো খুবই ভালো, বোর্ড কোশ্চেন পড়ো খুবই ভালো, কোনো সমস্যা নাই ভাই, কিন্তু প্লিজ হুবহু টেস্ট পেপার গাইড বইয়ের ল্যাঙ্গুয়েজটা পরীক্ষায় ইউজ করো না। ওটা ইউজ করলে শিক্ষকদের কাছে খারাপ দেখায়। তোমার কি মনে হয় যে টিচাররা হচ্ছে ওই বইগুলো দেখে না? অবশ্যই দেখে। তো যদি বইয়ের ভাষায় তুমি বারবার লিখো, তাহলে দেখবা যে তোমার শিক্ষক মার্কটা কমে যায়। ওই যে মাদাম লাইসেল, যে তার নামই হচ্ছে মতিলদা। হ্যাঁ, মাদাম লাইসেলের নামই হচ্ছে মতিলদা। তুমি মাদাম লাইসেল বললেও হবে। মানে ওই যে বলে না, ধরো হচ্ছে কারো নাম, ধরো আমার নাম হচ্ছে আরাফাত হোসেন, আমি বিবাহ করলাম, এরপর আমার স্ত্রীকে বলা হবে মিসেস আরাফাত বা মিসেস হোসেন। তো ওই যে যখন আমরা হচ্ছে মসিয়ে লাইসেল বলতেছি, তার স্ত্রীকে বলতেছি মাদাম লাইসেল। আর ওই মাদাম লাইসেল বলতে মূলত বলছে মতিলদা তাকে বোঝানো হচ্ছে। মতিলদা বললেও হবে বা মাদাম লাইসেল বললেও বুঝতে হবে, ইটস আপ টু ইউ। কি লিখবা? এই যে বলেছে আমি এখানে, এই দুজনের পরিণতি এই দিক দিয়ে আলাদা, বিশ্লেষণ করবা। ওকে, জ্ঞানমূলক প্রশ্ন সব তোমার পারার কথা। বন্দুকিতে মসিয়ে কত ফ্রাই রেখেছিল? 400। ওকে। নেকলেস গল্পের বাংলা অনুবাদ করে কে? পূর্ণেন্দু দস্তিদার। মিস্টার লাইসেল তার স্ত্রীর ঋণ শোধের জন্য কত বছর কষ্ট করেছিলেন? 10 বছর কষ্ট করেছিলেন।
মন্ত্রিসভার সব সদস্যদের মাদাম লাইসেলের সঙ্গে কোন নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল? ওই যে ওয়ালটাজ নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল। মাদাম লাইসেল কার কাছ থেকে গহনা ধার নিয়েছিল? তার বান্ধবী ফর্স্টের কাছ থেকে। প্যালেস রয়্যাল কি? প্যালেস রয়্যাল মানে হচ্ছে রাজকীয় প্রাসাদ। আমি বলে দিয়েছি এগুলা, তাই না? এরকম জীবন 10 বছর চললো, ব্যাখ্যা করো। প্রথমে জ্ঞানমূলক উত্তর দিতে হবে, জ্ঞানমূলক উত্তরটা আমি লিখে দিচ্ছি। তাহলে এরকম জীবন 10 বছর চললো বলতে কি বোঝানো হইলো? দুঃখের 10 বছর। এরকম বলতে দুঃখের 10 বছর। 10 বছরকে, কার দুঃখের 10 বছরকে বোঝানো হইলো? ওই যে মাদাম এবং মসিয়ে লাইসেলের 10 বছরের দুঃখের জীবন, কষ্টের জীবনকে বোঝানো হলো। এটা জ্ঞানমূলক উত্তর দিবা, দেওয়ার পরে বাকিটুকু কি ঘটনা ঘটেছিল ঘটনার আলোকে ব্যাখ্যা করে দিবা। স্ত্রী প্রতি লাইসেলের ভালোবাসা কত বড়? দুটি দৃষ্টান্ত দাও। স্ত্রীকে যে লাইসেল খুব ভালোবাসে এর কোনো দুটো দৃষ্টান্ত দিতে হবে। একটা দৃষ্টান্ত হচ্ছে ওই যে খাম নিয়ে এসেছিল অনেক কষ্টে, ওকে। আর দুই হচ্ছে ওই যে এক্সট্রা কাজের চাপ নিয়েছিল, অতিরিক্ত বাড়তি কাজ, এটা তার ভালোবাসা, বাড়তি কাজ নিয়েছিল। এছাড়াও আরো অনেকভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। এটাকে তুমি তোমার মতো ব্যাখ্যা করছে কোনো দুটা দৃষ্টান্ত যেটা তার স্বামীর প্রতি মানে তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা প্রকাশ পেয়েছে। ওই জামা কেনার টাকা দিয়েছিল, ওইটাও হবে। জামা কেনার টাকা দিছিল, জামা কেনার টাকা দিয়েছিল, এটা তুমি উল্লেখ করতে পারো, কোনো সমস্যা নাই। ইটস আপ টু ইউ। ওকে, আচ্ছা। তোমার আরো একটা ভালোবাসার নিদর্শন এখানে আছে। তাকে যখন শীত লেগেছিল, তার স্ত্রীকে শীত লাগবে জন্য তার কাঁধে চাদর চাপিয়ে দিয়েছিল, এটা উত্তর হইতে পারে, চাদরের প্রসঙ্গটা হইতে পারে। তোমার হাত খোলা, হ্যাঁ, তুমি যেটা উত্তর করবা সেটাই হবে, ব্যাখ্যা করলেই হবে। ওকে, লাইসের মনে সর্বদা দুঃখের ছায়া থাকতো কেন? ওই যে সে বিলাসিতা চাইতো, সে বিলাসবহুল জীবন চাইতো, তার জীবনে তার উচ্চাকাঙ্ক্ষা, সে অনেক বেশি কিছু চাইতো। তারপরে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা তো আছেই, এরপরে সে প্রণয় যাচিকা হতে চাইতো, প্রণয় যাচিকা এইটা হইতে চাইতো। বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়ে এগুলা পারা সম্ভব। হ্যাঁ, তুমি তোমার মতো করে উত্তর করে নিবা। মাদারমাসি দৈত্য জীবনের ভয়াবহতা কিভাবে বুঝতে পারলেন? ঘটনার আকস্মিকতায় বুঝতে পারলেন, ঘটনার আকস্মিকতায়। এই ঘটনার আকস্মিকতায় তিনি তার জীবনের ভয়াবহতা বুঝতে পেরেছিলেন। মাদাম লাইসেলদের বয়স্ক মনে হয় কেন? ওই যে পরিশ্রমের কারণে। তাকে এখন কি করতে হয়? পরিশ্রম করতে হয়। ওই অর্থ শোধ দেওয়ার জন্য পরিশ্রম করার জন্য তাকে বৃদ্ধ দেখায়। মাদাম লাইসেল আমন্ত্রণপত্র পেয়ে টেবিলের উপরে নিক্ষেপ করলেন কেন? নিক্ষেপ করলেন বিরক্তের কারণে। অনেকগুলো বিষয় ওখানে উল্লেখ ছিল। একটা হচ্ছে বিরক্তে, তারপরে এটার উত্তর হবে হচ্ছে রাগে, ওখানে দেওয়াই আছে। আরেকটা হচ্ছে ক্ষোভে। এই কারণগুলোর কারণে সেগুলো উপরে রাখাই দিয়ে বললো, যেটা নিয়ে তোমাকে কি করতে বলতেছো, আমি এটা কি করবো, খাবো? প্রণয়জাচিকা মানে কি বারবার বলছি, সে চাইতো সকলেই তাকে ভালোবাসুক, সে সকলের ভালোবাসার পাত্রী হতে চাইতো, সকলের ভালোবাসার পাত্রী হতে চাইতো। বুঝছো? প্রণয়জাচিকা মানে তো বলেছি, বেশ কয়েকবার বলছি, সে প্রণয় চাইতো, সকলের কাছে ভালোবাসা চাইতো, প্রণয় প্রার্থী হতে চাইতো। ওকে, দেখি এখন এগুলা পারো কিনা, একটু দ্রুত উত্তর দিয়ে ফেলবা। গোয়ালার সুন্দরী কন্যা রাবেয়া স্বামীর অসচ্ছলতার কারণে অত্যন্ত অসন্তুষ্ট। উদ্দীপকে রাবেয়ার সঙ্গে নিচের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? এ কি আর মানে কঠিন কিছু? এটা জলবৎ তরলং, খুব সহজ। ওকে, মাদাম লাইসেল, উত্তর বি, শেষ। ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন। মতিলদার এমন ভাবনা কিসের পরিচয়? আমি একটা কথা বলেছিলাম যে মতিলদার কিন্তু অন্য যাই হোক, সে কিন্তু ব্যক্তিত্ব সম্পূর্ণ নারী ছিল। তাহলে উত্তর কি হবে? নাকি ঔদার্য বুঝাইছে? ঔদার্য মানে হচ্ছে উদার, ঔদার্য শব্দের অর্থ হচ্ছে উদার। এখানে তো উদারতা তো বুঝাই নাই, এত উদারতা বুঝাই নাই। এখানে কি মহত্ব, মহত্ব বুঝাইছে? না। এখানে কি ভীরুতা বুঝাচ্ছে? না। এটা তার ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে। সে গরিব হইতে পারে কিন্তু ব্যক্তিত্বপূর্ণ। তার উত্তর হবে হচ্ছে ব্যক্তিত্ব। গুড। স্বামীর ধনৈশ্বর্যে মুগ্ধ কিন্তু নিরক্ষর, একটু মনে রাখো, নিরক্ষর। আমি কিন্তু বলেছিলাম যে আমাদের মাদাম লাইসেল সে কি করে, সে হচ্ছে শিক্ষিত, সে ওই যে কনভেন্টে পড়ালেখা করতো, ওটা মনে রাখতে বলেছিলাম তোমাদের। দেখো এখানে তুমি কন্টেন্ট মিলাতে পারো কিনা। স্বামীর ধন ও ঐশ্বর্যে মুগ্ধ কিন্তু নিরক্ষর ও সুন্দরী সালমা প্রতিনিয়ত নতুন স্বপ্নের জাল বনে। স্বামীর কাছে তার বায়নার শেষ নেই। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার স্বামী মানসিকভাবে পঙ্গুত্ব বরণ করলে শিশু সন্তান সহ সালমা দিশেহারা হয়ে পড়ে। উদ্দীপকে সালমার সঙ্গে নেকনিস গল্পের বৈসাদৃশ্য কোনটি? বৈসাদৃশ্য কোনটি দেখো তো। সৌন্দর্য, সৌন্দর্য তো হচ্ছে দুজনেরই আছে। মতিলদার সুন্দর সুন্দর ছিল, এও সুন্দরী। সচ্ছলতা,
ওকে, সচ্ছলতা দুজনেরই ছিল, এরও সচ্ছলতা ছিল, মধুলার সচ্ছলতা ছিল, স্বপ্নের মমতা দুজনের স্বপ্ন দেখতো, তো সাদৃশ্য তো এগুলা। বৈসাদৃশ্য কোথায়? এই যে দেখো, এই হলো নিরক্ষর, পড়ালেখা করে নাই, খালি মেকআপ সুন্দরী। আর আমাদের মধুলতা কি করেছে? পড়ালেখা করেছে, মার্জিত রুচিবোধের মানুষ ছিল। এই জন্য উত্তরটা কি হবে এখানে? দুটো বৈসাদৃশ্য কোথায়? বৈসাদৃশ্য হচ্ছে অশিক্ষায়, মানে একজন শিক্ষিত আর একজন হচ্ছে নিরক্ষর, কনসেপ্টটা লেখা আছে এর মধ্যে। তাছাড়া দুজনেই সুন্দর ছিল, ফ্যামিলি আগে থেকে সচ্ছল ছিল, দুজনেই স্বপ্ন দেখতো। দুটার মধ্যে পার্থক্য কোথায়? অশিক্ষায় বা শিক্ষার ব্যাপারে। না কুইজ নাই, আছে কুইজ নাই। বি যারা উত্তর দিচ্ছ, কি মনে করে উত্তর দিচ্ছ? প্রশ্নটা পড়ো তো। এখানে বলছে বৈসাদৃশ্য কোনটা, দুটার সঙ্গে মিলতেছে না কোনটা? শিক্ষা ব্যাপারটা মিলতেছে না। সুন্দর তো দুজনেই, তাদের মিল আছে তো। এটা আবার সচ্ছল তো দুজনেই, স্বপ্ন দেখে দুজনেই, তো মিল আছে। অমিল কোথায়? অমিল হচ্ছে এ। বি যারা উত্তর দিচ্ছে মাথা ফাটাই দিব, তৃষা তোমার মাথা ফাটাই দিব। তুমি বি কেমনে দাও? নেকলেস গল্পের কোন বৈশিষ্ট্য উদ্দীপকে প্রতিবিম্বিত? কারণ কোন বৈশিষ্ট্য এখানে এসেছে দেখো তো। ঘটনার আকস্মিকতা, অভ্যস্ততা, নান্দনিকতা, নাকি অপরিণাম দৃশ্যতা? দেখি উত্তর পারো কিনা। কি ঘটনা ঘটেছে এখানে? তার স্বামী হঠাৎ করে পঙ্গুত্ব বরণ করেছে, হঠাৎ করেই। হ্যাঁ, ওখানেও হঠাৎ করে হারাই গেছিল। আমি বারবার একটা কথা তোমার সদরা বারবার তোমার সামনে বলেছি, সেটা হচ্ছে ঘটনার আকস্মিকতা। উত্তর হচ্ছে ঘটনার আকস্মিকতা। গুড। আমি যা বলেছি ওগুলোর উপরে প্রশ্ন আসে। মূল গল্পটি কোন ভাষায় রচিত হয়েছে? ফরাসি ভাষায় রচিত হয়েছে, ফরাসি ভাষায়। ওকে, ফরাসি ভাষায় গল্পটার নাম কি ছিল? লিখে দিয়েছিলাম। বানানটা খুব গুরুত্বপূর্ণ, লা পারুরে, পি এ, হ্যাঁ, লা পারুরে। ওনাকে কিন্তু যে এটা দিয়ে ফেলতে পারে, এটা হবে না। উত্তর হবে এ, লা পারুরে। এমন মনে রাখবা, এ। সি কে বলছো? সি বললে এই যে কেকা ভুল উত্তর দিছ, লাভিও ভুল উত্তর দিছ। লাভ কি রে, পুরুরেরু, এটা আবার কই পাইলা? আমি তো প্রথমে লিখে দিছিলাম লা পারুরে। ওকে, মাদাম লাইসের শারীরিক অবস্থার পতন ঘটার কারণ কি? তার কঠোর পরিশ্রম, সে অনেক পরিশ্রম করেছিল, এর কারণে তার শারীরিক অবস্থা এমন হয়েছে, বুড়ি হয়ে গেছে অল্প বয়সে। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির। গুরুত্বপূর্ণ ভাব সমসানের জন্য। দেখো, শৈবাল দিঘিকে বলতেছে, দিঘি, শৈবাল মানে তো বোঝো, দিঘির উপরে শৈবাল যারা জন্মাইছে, সেই শৈবাল দিঘিরে বলতেছে, শোনো, তোমাকে এক ফোঁটা শিশির দিলাম, মনে রাখো। আরে যে পুকুর, যে দিঘি, তার তো পুরাটাই জলে পরিপূর্ণ, তাকে এক ফোঁটা জল দিয়ে কি বলার দরকার আছে? না, দরকার নাই। কিন্তু এই যে শিশির, এই শৈবাল বলতেছে, এই তোর এক ফোঁটা জল দিছে, মনে রাখবি। অহংকার নাই কিছু। উদয় বলতেছে, আমার যে জিনিসে পরিপূর্ণ সেখানে আমাকে এক ফোঁটা দেওয়া, মনে রাখতে বলতেছে। ঘটনা দেখি, উদ্দীপক নেকলেস গল্পের বৈপরীত্য প্রকাশ পেয়েছে কোনটিতে? বৈপরীত্য মানে হচ্ছে বিপরীত ধারণা। কোথায় বিপরীত ধারণা প্রকাশ পেয়েছে? হতো পারস্পরিক সহযোগিতায়, সহানুভূতির প্রকাশে, অহংকারের দম্ভে। উত্তর কি হইতে পারে বলো? অহংকারের দম্ভ বৈপরীত্য প্রকাশ পেয়েছে, কোনটা? উত্তর কি কি হবে? পারস্পরিক সহযোগিতায়, নাকি সহানুভূতির প্রকাশে, নাকি অহংকারের দম্ভে? এটা যদি উত্তর পারো তোমরা, আমি মনে করবো তোমরা বস। যদি কেউ উত্তর পারো, গুড গুড গুড। কিন্তু লাভিব সব খালি ভুল ভাল উত্তর দিচ্ছে কেন? দেখো তো, এখানে শুধু অপশন দেখলে উত্তর পাওয়া সম্ভব। দেখো, পারস্পরিক সহযোগিতা একটা পজিটিভ বিষয়, সহানুভূতি পজিটিভ বিষয়, নেগেটিভ একটাই আছে, অহংকারের দম্ভ, এটা বাদ। উত্তর হচ্ছে 1 আর 2। পজিটিভ জিনিস দুটাই আছে। এই যখন তুমি হচ্ছে এই বহুপদীগুলো অ্যান্সার করবা, তখন একটু দেখবা যে এক জাতীয় উত্তর কোনগুলো, এক জাতীয়গুলো একসঙ্গে হবে, আর যেটা বিপরীত বা সঙ্গে মিলতেছে না, ওটা আলাদা হবে। শেষ। ওকে, এক সন্ধ্যায় মাদাম লাইসের স্বামী মসিয়ে কি হাতে ফিরলেন? বড় একটা খাম নিয়ে ফিরলেন। মাদাম লাইসের সর্বদা দুঃখ থাকার কারণ কি? দুঃখের কারণ সে কাঙ্ক্ষিত তার জীবন পায় নাই, সে তার কাঙ্ক্ষিত জীবন পায় নাই, এই জন্য তার আসলে খুব বেশি দুঃখ। ওকে, আমরা হচ্ছে ওটা শেষ করে ফেলছি, ওটা হিসাব শেষ। একটা কবিতা পড়ব, প্রত্যাবর্তনের লজ্জা। এই কবিতা পড়ার পর আমরা বাংলা দ্বিতীয় থেকে ওই দুটা কনসেপ্ট নির্মিত পড়ে শেষ করব। হ্যাঁ, চলো কবিতাটা একটু শুরু করি। কবিতাটা খুবই সুন্দর, অল্প বুঝার, মানে তেমন কোনো কঠিন না। কবিতাটা আমার সঙ্গে একটু দেখো। প্রত্যাবর্তনের লজ্জা লিখেছেন কি? আল মাহমুদ। প্রত্যাবর্তন মানে কি? ফিরে আসা। প্রতি আবর্তন, প্রত্যাবর্তন শব্দের অর্থ হচ্ছে ভাইয়া ফিরে আসা। সে ফিরে আসছে। আমরা, তোমরা জানো এই কবিতাটা পড়েছো। এই কবিতার বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গল্পের ঢঙে বলা হয়েছে, গল্পের ঢঙে বলা হয়েছে, এবং কোন স্টাইলে? সংলাপের মাধ্যমে, সংলাপ ধর্মী। তাহলে এখানে সংলাপ ধর্মিতার মাধ্যমে গল্পের ঢঙে এই কবিতাটা প্রকাশ করা হয়েছে। এখানে সোকল কবিতার এরকম কঠিন কঠিন কোনো ব্যাপার স্যাপার নাই। একটা কাহিনী, একটা ঘটনা, একটা গল্প তুলে ধরা হয়েছে। তোমরা জানো যে এই গল্পের যে লেখক, ধরো মানে এই কবিতার যে, কবিতার মধ্যে একটা চরিত্র পাবো আমরা, একটা ছেলে চরিত্র পাবো। ছেলেটা সরাসরি আমাদের আল মাহমুদ। আল মাহমুদ ইনি কিন্তু
গ্রামীণ জীবন নিয়ে খুব বেশি লিখেছেন। তার লেখার বৈশিষ্ট্য হচ্ছে গ্রামীণ জীবন। যদিও পল্লী কবি বলতে জসিমউদ্দিনকে বুঝায়, কিন্তু আল মাহমুদ তো গ্রামীণ গ্রামীণ মানুষ, গ্রাম নিয়ে লিখেছেন। এই কবিতার মূল বিষয়টা হচ্ছে, মূল কনসেপ্ট, শহরের চাইতে গ্রাম ভালো। শেষ। শহরের চাইতে গ্রাম ভালো। কবি কাকে প্রায়োরিটি দিচ্ছেন? গ্রামকে প্রায়োরিটি দিচ্ছেন। তিনি গ্রামকে ভালোবাসেন, গ্রামের কাছে ফিরে যেতে চান। তিনি গ্রামকে ভালোবাসেন, গ্রামের কাছে ফিরে যেতে চান। এই যে শহরে যাওয়ার জন্য ট্রেন ধরবেন, কিন্তু ট্রেন ধরার আগে সেই ট্রেন তাকে ছেড়ে চলে গেল, তখন সে আবার গ্রামে ফিরে যাচ্ছে। এই গ্রামে ফিরে যাওয়ার আগেই সে গ্রামের সৌন্দর্যগুলো বর্ণনা করতেছে। অর্থাৎ শহরকে সে ইচ্ছা করে কি করলো? বাদ দিয়ে দিল, দেশে গ্রামে ফিরে যাচ্ছে। এই যে হলো প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তনের লজ্জা বলতে আসলে বোঝানো হচ্ছে সে গ্রামে ফিরে যাচ্ছে। সে তো শহরে যাওয়ার জন্য বেরোয়ছিল, কিন্তু শহর তাকে অ্যাকসেপ্ট করলো না, সে গ্রামে ফিরে যাচ্ছে। তাই সে ভাবছে, আমি যে শহরে যেতে চাই আবার গ্রামে ফিরে যাচ্ছি, আমার মা আমাকে কি আবার গ্রহণ করবে? এটা লজ্জার বিষয় কেমন জানি। তো এই লজ্জাটা আমার সময় দেখবো যে লজ্জাটা আসলে ভেঙে যাবে। এই লজ্জাটা একসময় পূর্ণতা প্রাপ্ত হবে, যে গ্রামে ফিরলে তুমি আসলে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। তোমাকে সবাই রেডি তোমাকে আপন করে নেওয়ার জন্য, তার মা তার জন্য রেডি, যে তুই বস, তোর খাবার দাবার রেডি করতেছি। তার মানে তুমি যে কোনো সময় তোমার গ্রামে, তোমার মূলে, তোমার শিকড়ে যাও না কেন, গ্রাম, প্রকৃতি, বাংলা তোমাকে সব সময় অ্যাকসেপ্ট করবে। তাই গ্রামে ফিরে আসা কোনো লজ্জা থাকতে পারে না, এটা পূর্ণতা। এই লজ্জাটা ভেঙে এই কবিতার শেষে গিয়ে আমরা দেখবো এটা একটা পূর্ণতায় পরিণত হয়েছে। পরে কনসেপ্ট বুঝছো কিনা, এই কনসেপ্টের আলোকে এখান থেকে সিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। শহর জীবন ভালো লাগে না, গ্রামে আমি ফিরে যাব। শহর থেকে আমি গ্রামে যখন আসি না কেন, গ্রাম, প্রকৃতি, মা, মায়া সবকিছু আমাকে যে কোনো সময় গ্রহণ করতে রাজি আছে। অর্থাৎ গ্রামে তুমি যে কোনো সময় আসতে পারো। এটা হচ্ছে কবিতার মূল কনসেপ্ট। ইজ দ্যাট ক্লিয়ার? এ সাদ, উল্টা পাল্টা প্রশ্ন করে কেন? হ্যাঁ, কবিতা লিখেছে তো, গুগলে সার্চ দিও তাহলেই পাবা। ওকে, ভেরি গুড, কনসেপ্ট বুঝেছো। আমরা ভিতরের দিকে যাই। আল মাহমুদ খুব গুরুত্বপূর্ণ কবি এখন তোমাদের জন্য। কেন গুরুত্বপূর্ণ সেটা বলতেছে না, কিন্তু মনে রাখো খুব গুরুত্বপূর্ণ কবি। ভবিষ্যতে কেউ ঢাকা ইউনিভার্সিটি যদি পরীক্ষা দাও, এই আল মাহমুদ থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ পাবা, কোনো সমস্যা নাই। আল মাহমুদ থেকে একটা প্রশ্ন পেয়ে যাবা। আমার আমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে ভাইয়া, জয়পুরহাট। ওদিকের কেউ আছো? আর তোমাদের সাথে তো আমার হচ্ছে আজকে 3 দিন দেখা হইলো, তাই না? খুব বেশি দেখা হয় নাই। তোমাদের ওই যে লঞ্চিং লাইভে তো আমি থাকতে পারি নাই। তোমরা কোর্সের পোস্টার দেখলে ওখানে হয়তো আমার ছবি দেখেছো, ওই ছবি তো আবার চেনা যায় না। তো তাও তো তোমাদের সঙ্গে আজকে দিয়ে মনে হয় 3 দিন দেখা সাক্ষাৎ হইল। ওকে, তারেকের বাড়ি হচ্ছে মাঝিহাট, জয়পুরহাট, মাঝিহাট, রংপুর, কুড়িগ্রাম, সব তো উত্তরবঙ্গের পোলাপান। গুড, আমি তো যাই রংপুর, কুড়িগ্রাম, অনেক যাওয়া হয়, ক্লাস নিতে যাওয়া হয়। এবং তোমরা যারা ভবিষ্যতে অ্যাডমিশন জার্নিতে থাকবা, কেউ বি ইউনিটে, কেউ মেডিকেলে, জিকেতে, দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আল মাহমুদ তিনি জন্মগ্রহণ করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌরাইল গ্রামে। ভাই একটু গুরুত্বপূর্ণ, আমি কিন্তু এর আগের ক্লাসগুলোতেও তোমাদের আমি লিখে দিয়েছিলাম যে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এখানেও লিখে দিচ্ছি। নর্মালি কারো বাড়ির জন্মস্থান আমি লিখে দেই না, কিন্তু এই ইনারটা লিখে দিচ্ছি। তিনি ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করেছিলেন, মনে রাখো। তার প্রকৃত নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। তার প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তার পিতার নাম আব্দুর রব মিয়া, মাতার নাম রওশন আরা মীর। ওকে, এই দুটো মনে রাখো তাহলে হবে। শিক্ষা জীবন, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ মাধ্যমিক পড়ালেখা ওখানে করেন। কর্মজীবনটা কি? দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত ছিল। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করে দেখেছো যে যত বেশি আমরা কবি সাহিত্যিক দেখি, ম্যাক্সিমামই সাংবাদিক কেন হয়? এই উত্তর করা জানা আছে? তুমি দেখো ম্যাক্সিমাম গুলো সাংবাদিক। এর আগে পূর্ণেন্দু দস্তিদার বললাম, তিনিও সাংবাদিক ছিলেন। তুমি যত মানুষজন পাবা ম্যাক্সিমাম হচ্ছে সাংবাদিক। সাংবাদিকরাই কেন ভাই বারবার কবি সাহিত্যিক হচ্ছে, কেন হয়? এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে, একজন সাংবাদিক হতে গেলে তোমাকে প্রচুর জ্ঞানের অধিকারী হইতে হয়। প্রচুর জ্ঞানের অধিকারী হইতে হয়। এই জ্ঞানটা তোমার মাঝে অটোমেটিক চলে আসে। তুমি বিভিন্ন মানুষের সঙ্গে মিশবা, তখন তখন তোমার মাঝে বিভিন্ন ধরনের আইডিওলজি তৈরি হবে। আর একজন সাংবাদিকের পক্ষে ওই কবিতাটা প্রকাশ করা যতটা সহজ, একজন সাধারণ মানুষের পক্ষে কবিতা প্রকাশ করা অনেক কঠিন। তো সাংবাদিকরা বিভিন্ন আইডিওলজিতে প্রভাবিত হতেন, জানাশোনার রাস্তা অনেক বেশি বিস্তৃত হতো, যার কারণে তার নিজের পত্রিকা বা পরিচিত অনেক পত্রিকাতে নিজের লেখা খুব সহজে ছাপাইতে পারতো। এই জন্য ম্যাক্সিমামই তখন সাংবাদিক ছিলেন। সাংবাদিকের লেখার হাত অনেক ভালো। আরে তৃষা, তৃষা তুমি কেমনে চিনলা? তুমি কি ছিলা নাকি ওখানে? ওকে, তার কর্মজীবনে সাংবাদিক ছিলেন। দুটো পত্রিকার নাম গুরুত্বপূর্ণ, দৈনিক গণকণ্ঠ আর দৈনিক কর্ণফুলী। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা,
তিনি জাতীয় শিল্পকলা একাডেমির কি ছিলেন? পরিচালক ছিলেন এবং সেখান থেকে অবসরে যান। তার সর্বশেষ কর্মজীবন ছিল জাতীয় শিল্পকলা একাডেমির, তিনি হচ্ছে পরিচালক ছিলেন, ডিরেক্টর ছিলেন। সেখান থেকে তিনি হচ্ছে অবসরে যান, ডিজি বলে, ডিরেক্টর জেনারেল। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এনার লেখা সাহিত্য বৈশিষ্ট্য দেখে আমি বলেছি যে তিনি এই যে দেখো যন্ত্রণাদগ্ধ শহর জীবন নিয়ে, শহর জীবন নয়, তার লেখার বৈশিষ্ট্য হচ্ছে স্নিগ্ধ শ্যামল প্রাণান্ত গ্রাম জীবন। তার মানে তিনি গ্রামকে নিয়ে লিখেছেন, আমি বলেছি তোমাকে বারবার। গ্রামীণ জীবন এবং প্রকৃতির চিরায়ত যে রূপ এবং তার নিজস্ব কাব্য ভাষা, এটার সংগঠন তিনি শিল্পিত করে তোলেন। সহজ কথা, তাকে যদি আমরা এক ধরনের গ্রামীণ কবি বলে থাকি কোনো ভুল হবে না। তাকে যদি আমরা গ্রামীণ কবি বলে থাকি ভুল হবে না। পল্লী কবি তো বলা যাচ্ছে না, তোরা বললাম হচ্ছে গ্রামীণ কবি, গ্রাম নিয়ে লিখেছেন তিনি। ওকে, ঝিনাইদহ গেছি তো ভাইয়া, পুষ্পিতা ঝিনাইদহ গেছি, বেশ কয়েকবার গেছি। মানে আমার মোটামুটি 64টা জেলা এখনো ঘোরা হয় নাই, 55টার মতো হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। ওকে, এই কবিতাটা নেওয়া হয়েছে সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে। এটা তার খুবই বিখ্যাত সোনালী কাবিন। সোনালী কাবিন কাব্যগ্রন্থের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। হ্যাঁ, এই যে দেখো, এই যে সোনালী কাবিন, সোনালী কাবিন, এখান থেকে আজকের কবিতাটা নেওয়া হয়েছে। এছাড়াও লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে ওঠে, অদৃশ্যবাদীদের রান্নাবান্না, বখতিয়ারে ঘোরা, আরব বরজনীর রাজহাঁস, এগুলো গুরুত্বপূর্ণ তার হচ্ছে কাব্যগ্রন্থ। শিশুদের জন্য লিখেছেন পাখির কাছে, ফুলের কাছে, উপন্যাস, ডাহুকি, কবি ও কোলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ভাইয়া? এই যে আগুনের মেয়ে, এইটা একটু মনে রেখো, এইটা বেশি গুরুত্বপূর্ণ। আগুনের মেয়েটা বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রেখো। হ্যাঁ, এছাড়া ছোট গল্পের মধ্যে আছে পানকৌড়ির রক্ত, হচ্ছে সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক। ভাই কোনটা কোনটা পড়তে হবে? কাব্যগ্রন্থ পড়বা, শিশুতোষটা পড়বা, আর এই উপন্যাস একটা লিখে দিছে, একটা পড়বা। এগুলোর মধ্যে পরীক্ষা এখানে আসবে। বিভিন্ন পুরস্কার পান। পরে 2019 সালে তিনি মৃত্যুবরণ করেন। কষ্ট হচ্ছে, তিনি যখন মৃত্যুবরণ করেন তখন আমরা এখন ইউনিভার্সিটিতে পড়ি না, তোমাদের মতো কলেজে ছিলাম। যখন হচ্ছে উনি মারা যান তখন তোমাদের মতো কলেজে ছিলাম আমরা, তখন আমি সম্ভবত সেকেন্ড ইয়ারে ছিলাম তখন। হ্যাঁ, তো ওই যে তখন খবর পাইছিলাম এই ব্যক্তিটা কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হতে পারে নাই। এত বিখ্যাত একজন কবি ছিলেন, তারপরে তাকে ওই যে শহীদ মিনারের সামনে নিয়ে এসে তাকে তার দাফন করার চেষ্টা করা হয়েছিল, তার জানাজা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সম্ভবত হয় নাই, বাধার মুখে পড়ে ওখানে করতে পারেন নাই। পলিটিক্যাল কারণ ছিল যদিও, কিন্তু তার শেষ কীর্তিটা আসলে সম্মানজনকভাবে বাঙালি জাতি তাদেরকে মানে তাকে বিদায় দিতে পারে নাই, এটা আমাদের ব্যর্থতা। ওকে, কবিতাটা শুরু হচ্ছে একটা মানুষের বয়ানে, একটা মানুষের বয়ানে। সেই মানুষটাকে আমরা জানি না, ধরে নিলাম ওটাই হচ্ছে একজন গ্রামীণ ছেলে, একজন পল্লীর ছেলে, কবি আল মাহমুদ। সে বলছে শেষ ট্রেন। আচ্ছা, ওই যে কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিছি, মনে আছে তো? এটা হচ্ছে ওই যে গল্পের ঢঙে, এটা মনে রাখতে হবে কিন্তু, দেওয়া আছে পাঠ পরিচিতির মধ্যে সব, ওগুলো আমি লিখে দিচ্ছি। গল্পের ঢঙে, এরপরে লেখা আছে সংলাপের মাধ্যমে, এর মধ্যে সংলাপও আছে। হ্যাঁ, আচ্ছা, তো শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীল বর্ণ আলোর সংকেত। তাহলে কোন বর্ণ আলোর সংকেত? নীল বর্ণ। এই নীল বর্ণ আলোর সংকেত মানে কি? ট্রেন চলে গেছে, ট্রেন ছেড়ে যাওয়ার, ট্রেন ছেড়ে যাওয়ার চিহ্ন। এই চিহ্ন দেখে কি হলো? সে হতাশার মতন সে দেখলো, তারপরে হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। তাহলে যে দারুণ হুইসেল, দেখা গেল সব এমসিকিউ প্রশ্ন, একটু পরে বুঝতে পারবা। দারুণ হুইসেল, হুইসেল মানে তো অবশ্যই বোঝো, হুইসেল মানে হচ্ছে বাঁশির চিৎকার। তো দারুণ যেই হুইসেল, এটা আসলে কিসের প্রকাশ করলো? এই যে হতাশার মতো, হতাশা। আর এই হতাশাটা কিসের হতাশা? ট্রেন ধরতে না পারার, ট্রেন ধরতে না পারার হতাশা। যেগুলো লিখতেছি না সবগুলো এমসিকিউ পাবা, একটু পরে তুমি টের পাবা, যা লিখতেছি সব এমসিকিউ পাবা। তাহলে ওই যে সে একটা হুইসেল শুনলো, কেমন হতাশার মতো হুইসেল, কেন? ট্রেনটা সে ধরতে পারে নাই, এই জন্য হতাশ লাগছে তাকে। সে দেখলো গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, মানে জানালাতে দেখতেছে যে ও ছেড়ে যাচ্ছে ওকে, ঠিক আছে। পরে হাত নেড়ে তার সান্ত্বনা দিচ্ছে, থাকো থাকো, পরের ট্রেনে আসো, আজকে থাকো, লাগবে না, পরের ট্রেনে আসো। হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। তার সান্ত্বনা দিচ্ছে কি দিয়ে? হাত নেড়ে। প্রশ্ন আসতে পারে
আসার সময় আব্বা তারা দিয়েছিলেন। প্রশ্ন হলো ক নম্বর প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এই স্টেশনে আসার আগে থেকে কে তারা দিচ্ছিল? তার আব্বা তারা দিচ্ছিল। বলছে এই দ্রুত যাওয়া, সবকিছু গোছায় রাখবে, কিন্তু সময় নাই, তুমি কিন্তু বড্ড অলস। তো আব্বা তারা দিচ্ছিলেন, গোছাতে গোছাতেই তো সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। আম্মা বলছিল আজ রাতটা না হয় বই নিয়ে বসে থাক, কত রাত তো অমনিই থাকিস। এটা হচ্ছে আল মাহমুদের নিজের বৈশিষ্ট্য, সে রাত জেগে পড়ালেখা করতো, ওটাকে সেখানে তুলে ধরেছে। তার মা বলছে কত রাত তো পড়ালেখা করিস, আজকে রাতটা না ঘুমে একটু পড়ালেখা কর। কিন্তু এখনকার বাস্তব চিত্র হচ্ছে আমরা কিসের পড়ালেখা, একটু ফোন চালাই রাত পার করি। আমি এখানে জানি ম্যাক্সিমাম 80% পোলাপান রাতে সেহরি করে তোমরা ঘুমাও, 80% পোলাপান এখানে সেহরি করে ঘুমাও, কারণ হয়তো 12টা পর্যন্ত পড়া অনেকে আছে, আর ম্যাক্সিমাম একটু শাড়ি, একটু ফুচকা, ছেলেরা একটু মার্কেটিং, একটু ফোনের ভিডিও, একটু গেম, এই করতে করতে কখন যে 3টা বেজে যায় আল্লাহ ভালো জানে। পরে সেরে করে একবারে ঘুম টুম দিয়ে 12টা থেকে ঘুম থেকে উঠি। এই হচ্ছে আমাদের অবস্থা। এটা শুধু তোমাদের অবস্থা না, হ্যাঁ, আমিও আর কি ওই দলেরই। তো আমি বারবার আক্ষেপ করি, আফসোস করি যে স্মার্ট ডিভাইসগুলো আমাদের কি পরিমাণে নষ্ট করে ফেললো। মানে আমার মনে হইলে আমার মাথা পাগল হয়ে যায়, কিন্তু আবার কন্ট্রোল করতে পারি না। আমি আমি আমরা আমরা কিন্তু কোনো স্মার্ট ডিভাইসকে কন্ট্রোল করতে পারি না, উই আর কন্ট্রোলড, আমরা কন্ট্রোল হই। আমাদের নিজস্ব চিন্তা করার পার হয়ে গেছে, মানে চিন্তা করতে পারি না। গতকালকে বইমেলায় গেছিলাম, বুঝছো, বইমেলায় গিয়ে দেখলাম ভাইরে ভাই, এত বড় বইমেলা, কোনো মানুষ নাই। যে বইমেলাতে মানুষ মানে ভিতরে ঢোকা যাইতো না। আর যে কজন মানুষও গেছে তার দুইটা কাজ করতেছে, মেয়েরা গেছে শাড়ি পরে আর ছেলেরা হচ্ছে পাঞ্জাবি পরে, যে মেয়েরা ফুল নিয়ে দাঁড়ায় আছে ছবি তুলতেছে, একজনের হাতে কোনো বই নাই। ফুল, শাড়ি, চুড়ি, ফুচকা, বইমেলা গিয়ে এগুলা করে। তো যে জাতি বই পড়ে না, অথচ 40,000, 50,000, 1 লাখ টাকা দিয়ে আইফোন 14, 16, 17, 18 কিনে, এই জাতির কি চাই আমরা বলো? মানে এই হতাশার কথা মনে হইলে আমি তোমাদের বলবো ভাইয়া, জীবনটাই প্লিজ, জীবনটাকে অনেক সুন্দর করা সম্ভব, অনেক সুন্দর করা সম্ভব, খুবই সুন্দর করা সম্ভব, খুবই অল্পে। শুধু একটু স্মার্ট ডিভাইসের সময় কম দাও, বই পড়ো, বই পড়ো, বই পড়ো, যা মন চায় তোমার, যেইটা পড়তে মন চায়, রোমান্টিক গল্প পড়তে মন চায় ওটা পড়ো, ভৌতিক গল্প মন চায় ওটা পড়ো, তোমার ফিজিক্স পড়তে ভালো লাগে তোমার বইয়ের পাশাপাশি অন্য জিনিসও পড়ো, কিন্তু পড়ো, বইয়ের মধ্যে থাকো, দেখবে পৃথিবীর দেখার চিন্তা ভাবনাটা পাল্টে যাবে। বুঝতে পারছো? এটা রিকোয়েস্ট, তোমার সারা জীবনটা পাল্টে যাবে। হ্যাঁ, কিন্তু বেচারার কি হলো, আমার ঘুম পেলো, ওই যে পরীক্ষার আগে ঘুমটা পাই, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। নিঃশব্দ নিদ্রা মানে কি বুঝতে পারতেছ? তোমার যখন যে ঘুমটা পাতলা হবে, ওই ঘুমে তুমি স্বপ্ন দেখো। মানে স্বপ্ন দেখে কখন? যখন ঘুমটা হচ্ছে পাতলা হয়, হালকা হয়, মানে কেউ হুট করে কোনো শব্দ হলে তোমার ঘুম ভেঙে যায়, ওই ঘুমে মানুষ হচ্ছে স্বপ্ন দেখে। কিন্তু যে ঘুম গভীর, সেই ঘুমে কখনোই কেউ কোনো স্বপ্ন দেখে না। তুমি ঘুমায় উঠে দেখবা যে 5 ঘন্টা হয়ে গেছে, মানে একবার পারফেক্ট ঘুম হয়েছে। তাই বলছে নিঃস্বপ্ন মানে গভীর একটা নিদ্রায় আমি কি হইলাম, নিহত হয়ে রইলাম, মানে মরে যাওয়ার মতো হয়েছে। এটা একটা ডিপ ঘুম সে দিছে, স্বস্তির ঘুম দিছে। অথচ জাহানারা, দেখো এখানে তারপর ভাই বোনের কথা আমরা জানবো। প্রথমে একজন নাম বলা হচ্ছে জাহানারা। কি কাজ করেছে মনে রাখতে হবে, জাহানারা ট্রেন ফেল করে না, জাহানারা কখনো ট্রেন ফেল করে না। এরপরে হচ্ছে ফরহাদ, তার আরেকজন ভাই ফরহাদ, তার একটা কাজ আছে, সে 8 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়। আবার আরেকজন আছে লাইলি, সে কি করে, মালপত্র তুলে নিয়ে আগেই চাকরকে দিয়ে টিকিট কিনতে পাঠায়। আরেকজন আছে, সেটা হইল নাহার। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। তাহলে তার ভাই ব্রাদারদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরলো। তাদেরই ভাই আমি 7 মাইল হেঁটে শেষ রাতে গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় এখন দাঁড়ায় কাঁপছি। আমার ভাই বোনেরা কত দায়িত্বশীল, আর আমি সেখানে দায়িত্ব নেই, কিং কর্তব্য বিমূঢ়। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, তার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত? 7 মাইল। তার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে 7 মাইল। প্রশ্ন হচ্ছে স্টেশনটা কেমন? স্টেশনটা হচ্ছে অখ্যাত, মানে এটা গ্রামের একটা ছোটখাটো কোনো স্টেশন, যেটা খুব খ্যাতিমান বড় জেলা শহরের স্টেশন নয়, গ্রামের একটা স্টেশন। কুয়াশা সাদা পর্দা, অনেকে কিন্তু মনে করতে পারে ভাই সাদা বানানটা তালব্য দিয়ে লিখছে কেন? এই কবিতা যখন লেখা হয়েছে তখন সাদা বানান তালব্য দিয়ে লেখা হয়তো। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো। তারা ঘরে ফিরবে সে কিভাবে? কুয়াশার সাদা পর্দা, মানে দেখো সে ভোরবেলা গেছে, তো ভোরবেলা তো কুয়াশা থাকবে, কুয়াশার রং কেমন? সাদা। ওই কুয়াশা যে তাহারে পরে মনে কবিতা আমরা পড়ছি না যে চাদরের মতো কুয়াশা, ওই উত্তরী আছে এরকম শব্দ ছিল, এখানে ওটাই বলছে, দেখো কুয়াশার চাদর।
তো সাদা কুয়াশার চাদর দৌড়াতে দৌড়াতে সে ঘরে ফিরবে, সকালবেলা ওই কুয়াশার মধ্যে গ্রামে ফিরবে। এখান থেকে শুরু হলো তার গ্রামীণ জীবনের সৌন্দর্য বর্ণনা। শিশিরে আমার পাজামা ভিজে যাবে, চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতো হঠাৎ লাল সূর্য উঠবে। এখানে কিন্তু এখন গ্রামীণ বর্ণনা হচ্ছে, গ্রাম্য জীবনের সৌন্দর্য বর্ণনা করা হচ্ছে। এখানে এখানে ওই কনসেপ্ট শেষ, এখানে গ্রামীণ জীবনের ভালোবাসার প্রকাশ পাচ্ছে। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখবো পরিচিত নদী। তার মানে যখন কুয়াশা কেটে যায় রোদ নামবে, এবং রোদ যখন নামছে তখন কিন্তু রোদ কিন্তু বিজয়ী, মানে বাংলার প্রকৃতি বিজয়ী, আর এখানে পরাজিত কে? কবি হচ্ছে পরাজিত। তাই সে বলছে পরাজিতের মতো আমার মুখের উপর। তো পরাজিতের মতো বলতে কবি বুঝাচ্ছেন যে গ্রামটায় জিতে গেল, আমি শহরে যেতে চেয়েও ব্যর্থ হলাম, পরাজিত হয়ে গ্রামে ফিরে আসলাম। তবে এখানে পরাজিতকে কবি পরাজিত, আর সফলকে গ্রাম হলো সফল। যে সফল তার একটু আলো থাকবে, ওই যে গ্রামের আলো, এই আলোটা তখন এই পরাজিত কবির মুখের উপরে পড়ছে। এবং তখন সমস্ত কুয়াশা কেটে গেলে কবি তখন কি দেখবেন? তার বাড়ির পাশে যে পরিচিত নদী, সেই নদীটা দেখবেন। সেখানে দেখবেন ছড়ানো ছিটানো ঘর বাড়ি, গ্রাম। জলার দিকে বকের ঝাঁ করে যাচ্ছে, সকালবেলা দেখবা বকের ঝাঁ করে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা ঘর। আটচালা মানে হচ্ছে ঘর, কবিদের ঘরটা হচ্ছে আটচালা। তাহলে এই যে নদীটা পার হওয়ার পরেই তার সামনে ভেসে উঠবে তার গ্রাম, তার বাড়িটা আর কি। তার বাড়ি তাহলে কোথায়? একটা নদী পার হতে হবে, কয়েকটা ঘর বাড়ি গ্রাম পার হলেই তার নিজেদের আটচালা বাড়িটা তার চোখের সামনে চলে আসবে, গ্রামের সৌন্দর্য। এবং তার বাড়ির পাশে কি আছে? কলার ছোট বাগান আছে। এইরকম যাদের বাড়ি গ্রামে, তাদের সঙ্গে আসলে মিলে যাওয়ার কথা। এটা অনেকের সঙ্গে মিলে যায়, যেমন আমার গ্রামে এরকম নদী আছে, নদী পার হইতে হয়, পার হয়ে যাবে। আমি যখন বাড়িতে যাই, আমার বাড়ির সামনে হচ্ছে অনেক গাছগাছালি আছে, পুকুর টুকুর আছে। তো এই কবির বাড়ির সামনে হচ্ছে বাগান দেওয়া আছে, পল্লী এলাকার মানুষ। এই চিত্রটা কিন্তু একবার সবার, যারা গ্রাম থেকে বেড়ে উঠেছো, গ্রামের মানুষজন, রংপুরে যারা লোকজন আছো, তার সঙ্গে তো অটোমেটিক তো মিলেই যাচ্ছে এটা। তো দীর্ঘে পাতাগুলো না করে কাঁপছে, কার? এই যে কলার পাতা। কলার পাতাগুলো কাঁপে না অনেক সময়, ফরফর ফরফর করে কাঁপে। তো ফরফর করে কাঁপার শব্দটার কবির কাছে মনে হচ্ছে না করে কাঁপার শব্দ মনে হচ্ছে। এই না করে কাঁপছে কেন বলতো? এই নানা করে কাঁপছে কেন? হোয়াই? এই নানা করা মানে কি? মানে এই কবি যে পরাজিত হয়েছে ওইটারে একটা বর্ণনা কিন্তু কলার বাগানে দিচ্ছে, যে কি শহরে যাইতে চাইলি তাই না, যাও যাও, মানে একটা ব্যঙ্গ করা হয়েছে। তো দীর্ঘ পাতাগুলো নানা করে কাঁপছে, মানে শহরে থেকে যেতে চাচ্ছে না, তুমি গ্রামে থাকো। গ্রামে থাকার একটা যেই আকর্ষণ, ওইটাকে কিন্তু এখানে ফুটে তোলা হয়েছে। তবে বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন। তা দেখা সে কল্পনা করছে আমি যদি বাড়িতে যাই তো বাবা আমাকে দেখবেন, দেখে চুপচাপ পড়তে থাকবেন, মানে কোনো রকমের কোনো মানে ইয়ে নাই আর কি, রিয়াকশন নাই। তার মানে প্রকৃতি তাকে অ্যাকসেপ্ট করতেছে। সে যে গ্রামে আসলে লজ্জা নিয়ে আসলো, এই লজ্জার উপরে তার বাবা তাকে আরো যে লজ্জা দিচ্ছে এমন না, তার বাবা কিন্তু ব্যাপারটাকে খুবই স্বাভাবিকভাবে নিয়েছে। এবং তার বাবা তখন পড়তে থাকছে কোরআনে কি, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এটা অর্থ তোমরা জানো, যে এটা অর্থ হচ্ছে যে জিন এবং মানুষ জাতি, তারা কিন্তু সবাইকে আল্লাহ বলছে আমি কি তোমাদের রহমত দেই নাই? দিয়েছি তো, তোমরা কোনটা থেকে নিজেকে হচ্ছে ইয়ে করতে চাও, বিতাড়িত করতে চাও, বা মানে আল্লাহ সবকিছুর জন্য মানুষকে মানে সবকিছু দিয়েছেন আর কি, এরকম একটা অর্থ এটার আছে। তো মা কি করবেন? বাসি বাসন হাতে, বাসন মানে হচ্ছে ওই রাতে খেয়ে দিয়ে যেই আমাদের প্লেট নোংরা হয়েছিল, ওই বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন। এই যে আম্মা, এই জায়গাতে এইটা মনে রাখলে এই কবিতা ক্লিয়ার। আম্মা সমান প্রকৃতি, শেষ। যেটা আম্মা ওইটাই হলো প্রকৃতি। এখানে আম্মা বলতে মূলত প্রকৃতিকে বোঝানো হয়েছে। তাহলে প্রকৃতি আমাকে দেখে হেসে ফেললেন, মা আমাকে দেখে হেসে ফেলবেন, ভালোই হলো তোর ফিরে আসা। তার মানে মা তার ফিরে আসাকে অ্যাকসেপ্ট করেছে, প্রকৃতিও তার গ্রামে ফিরে আসাকে অ্যাকসেপ্ট করেছে। তুই না থাকলে ঘর বাড়ি কেমন শূন্য শূন্য লাগে। অর্থাৎ বাংলার প্রকৃতি আমাদেরকে কিভাবে আপন করে নেয় সেটা বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হচ্ছে। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠায়। আমি আমার মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে কি করলো? তুলে ফেলবো ঘষে ঘষে। এই যে প্রত্যাবর্তনের লজ্জা, লজ্জাটা এখানে চলে গেছে। লজ্জা চলে গিয়ে এখানে কি প্রাপ্ত হয়েছে? পূর্ণতা প্রাপ্ত হয়েছে। কাকে জড়িয়ে ধরেছে? তার মাকে জড়িয়ে ধরেছে। মা মানে কি? প্রকৃতি। অর্থাৎ তুমি যে কোনো সময় শহর থেকে গ্রামে আসো, এসে গ্রামকে আপন করে নাও, তোমার সমস্ত লজ্জা শেষ, তুমি তখন পূর্ণতা প্রাপ্ত হবা। তাহলে এখানে পুরোটা একটা লজ্জা, প্রত্যাবর্তনের লজ্জা শেষে গিয়ে সেই লজ্জাটা কি হয়েছে? সেই লজ্জাটা হচ্ছে পূর্ণতাতে প্রাপ্তি হয়েছে। এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়। বলো ভাই, বুঝছো কিনা? হ্যাঁ, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানে অস্বীকার করার সুযোগ নাই, আমার কাছে ফিরে আসতে হবে, এইটা আর কি অর্থ। ওকে, বলো কবিতার কনসেপ্টটা বুঝছো কিনা? ইজ দ্যাট ক্লিয়ার? কবিতা কি ক্লিয়ার? তোমরা তো আগে পড়েওছো এটা, আজকে যেহেতু ক্লাসের সময় আছে এই জন্য পুরোটাই পড়ে শোনাইলাম, তোমাদের কাজে লাগবে আর কি। গল্প শোনার পরে তো নির্মিত অংশ নিয়ে খুব বেশি আলাপ আলোচনা নাই।
ভেরি গুড, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তাহলে এগুলা সব পড়া শেষ। এগুলা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, জলাটা গুরুত্বপূর্ণ। দেখো মানে এরকম ছোট ইয়াতে পানি জমে আছে, আমরা খাদ যেগুলা বলি সেটা। আটচালা মানে আটচালা ঘর, ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা ঘর, মানে বাড়িকে দেখে তিনি লজ্জা পার, সেটা এখানে চলে আসছে। দীর্ঘ পাতাগুলো নানা করে কাঁপছে, কবির মনে হয় বাড়ির পাশে ঘরের দীর্ঘ পাতাগুলো কেঁপে কেঁপে তাকে বাড়িতে না ফেরার জন্য ইঙ্গিত দিচ্ছে, বুঝছো? ওকে, না ফেরার ইঙ্গিত বলতে যে লজ্জা লজ্জা দিচ্ছে আর কি। তারপর আবার মূল কনসেপ্ট হচ্ছে যে না, চলে যাইতে হবে না, ফিরে আসো। বৈঠকখানা, বাড়ির বাইরে অংশে অবস্থিত বসার ঘর বা কাছারি ঘর। শেষ। আচ্ছা, উদ্দীপকটা এখন দেখি। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না মা, মাগো আমি তোমার চরণ করব স্মরণ, আর কারো ধরবো না মা, আর কারো ধার ধারবো না মা। কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয় তোর রতন রাশি। কে বলে তোর দরিদ্র ঘর, মানে কে বলছে তুমি গরিব, হৃদয় তো তোমার একবারে রতন রাশি, মানে হচ্ছে হৃদয়টা সোনার মতো। আমি যদি গো তোর মূল্য জানি, পরের আদর কারবো না মা। তাহলে এখানে মা দেখো, এখানে ওই মা মানে কিন্তু প্রকৃতি আসলে, হ্যাঁ মা মানে প্রকৃতি। প্রকৃতি মানে হচ্ছে গ্রামীণ জীবন, গ্রাম্য জীবন, সব সেম কনসেপ্ট। মা মানে যে শুধু মা এটা না, মা মানে হচ্ছে প্রকৃতি, এটা মনে রাখবা। উদ্দীপক 2, মনের আসে বিদেশ ফিরে যে মরে সে মরুক ঘুরে। এবার বলছে তোমার ছেঁড়া কাঁথা আছে পাতা, ভুলতে সে যে পারবো না মা। তারপর বলছে ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়, ওমা ভয় যে জাগে শিওর বাগে, কারো কাছেই হারবো না মা। এখানেও কিন্তু সে বলছে যে আমাকে যতই লোভ নেশা যাই ধরে না কেন, আমি আমার মাকে ছাড়বো না, আমি আমার প্রকৃতিকে ছাড়বো না, আমি আমার গ্রামকে ছাড়বো না। ওই কনসেপ্টে কিন্তু দু জায়গাতে উল্লেখ করা হয়েছে। তাহলে প্রত্যাবর্তিত কবি কে দেখে তার বাবা কি পড়বেন, লাইনটা উঠাই দিবা, তাহলে হবে, ওখানে হবে ফাবা, ওটা দিয়ে দিবা। আর আমি মাকে জড়িয়ে ধরে প্রত্যাবর্তন লজ্জাকে ঘুষে ঘুষে তুলে ফেললাম। এটা দেখি ওই পূর্ণতা প্রাপ্তি, আমি এটা বারবার বলছি, এটা হচ্ছে তার লজ্জাটা ধুয়ে মুছে সে পূর্ণতা প্রাপ্ত হলো, এটা লিখলে এখানে হয়ে যাবে। উদ্দীপক 2 এর সাথে ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়, চরণটিতে প্রত্যাবর্তনের লজ্জা কবিতা যে বিষয়টি প্রভাবিত হয়েছে। এই যে শহরে যাওয়ার, দেখো ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়, তার মানে মানুষ অবস্থার পরিবর্তনের জন্য শহরমুখী হয়, মানুষ অবস্থান পরিবর্তনের জন্য শহরমুখী হয়, সেটা টাকার জন্য, অর্থের জন্য, শিক্ষার জন্য। তো এখানেও বলা হয়েছে যে তাকে হচ্ছে অর্থের লোভ দিয়ে তার নিজেকে চেঞ্জ করার কথা, তুলনা করা, মানে ব্যাপারটা দেওয়া হচ্ছে। তাহলে ওই যে কবিতায় যে শহরমুখী যাত্রা ছিল, ওই শহরমুখী যাত্রার সঙ্গে এখানে এইটুকু, এই উদ্দীপক 2 এর এই কনসেপ্টের কি আছে, মিল আছে, এই বিশেষ দিকটা উল্লেখ আছে। বুঝতে পারছো? শহরে যায় কেন মানুষ? ভাগ্য পরিবর্তনের জন্য, কেউ কাজ করতে যায়, কেউ শিক্ষা অর্জনের জন্য যায়, কেউ রিক্সা চালাতে যায়, টাকা পয়সা ইনকাম করতে যায়, কেউ চুরি ছিনতাই করতে যায়। যাই হোক, ভাগ্য পরিবর্তনের আশায় মানুষ শহরে যেতে চায়। কিন্তু এক সময় আবার এখানে কিন্তু কবি বলছে যে অনেক লোকটুকু আমাকে দেখাইছে, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকবো না, আমি তোমার শিহরেই থাকবো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। উদ্দীপক 1 ও 1-2 মিলে প্রত্যাবর্তন লজ্জা কবিতার ভাববস্তু প্রকাশে সক্ষম কিনা, এটা তোমার মতামত। তুমি হাঁ দিলে হাঁ দিবা, না দিলে না দিবা। এখানে কিছু ধরা বাঁধা কোনো নিয়ম নাই, তুমি যা দিবা দেওয়ার ভিত্তিতে তুমি তার উত্তর দিবা। আমি হলে বলবো যে না, মোটামুটি সক্ষম, প্রকাশে সক্ষম, কারণ এখানেও আসলে মাকেই, এখানে আসলে প্রকৃতিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানেও সে যেখানে থাকুক না কেন, তার মা তার কাছে, তার প্রকৃতি তার কাছে সবচেয়ে বেশি আকৃষ্ট করে তাকে, তার শক্তির জায়গাটা। ওই দুই কনসেপ্ট আসলে কবিতার মধ্যেও দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমি হলে হয়তো হাঁকে উত্তর দিতাম, তোমার যদি কোনো দ্বিমত থাকে তুমি না দিয়ে সে ব্যাখ্যাটা এখানে করে দিবা, করে দিলে হয়ে যাবে। শেষ। হ্যাঁ, ব্রেক দিব তো, দাঁড়াও, ব্রেক দিব, দিয়ে ব্রেকের পরে আমরা বাংলা দ্বিতীয় থেকে একটু আলোচনা করে শেষ করে দেব। কিছু এমসিকিউ আছে, এমসিকিউ আমার সঙ্গে সলভ করবে না তোমরা? করতে হবে তো। প্রত্যাবর্তিত কবিকে দেখে তার বাবা কি পড়বেন, পারবা এটা? আসার সময় কবি কে তারা দিয়েছিল, তার বাবা তারা দিয়েছিল। পারবা এটা? কয় মাইল হেঁটে তাকে শেষে এসেছে? 7 মাইল। পারবা এটা? কবির বাড়ি থেকে রেল স্টেশন দূরত্ব কত? ওই যে সেম জিনিস, 7 মাইল। পারবা এটা? প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে? সোনালী কাবিন। তোমরা এটা জানো, আমি লিখে দিয়েছিলাম একটু আগে, সোনালী কাবিন। ওকে। জ্ঞানমূলক প্রশ্ন, আল মাহমুদ কোন প্রতিষ্ঠান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? ওই যে জাতীয় শিল্পকলা একাডেমি। জাতীয়, তোমরা কেউ এখানে আছো নাকি যে শিল্পকলার সঙ্গে সম্পৃক্ত? জাতীয় শিল্পকলা একাডেমি, এখান থেকে তিনি আসলে পরামর্শ নেন। প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবিতা ট্রেন ছেড়ে যাওয়ার সময় কোন সংকেত দিয়েছিল? নীল, নীল সংকেত, ব্লু সংকেত। ওকে পুষ্পিতা, ইনশাল্লাহ
যাওয়া হবে ভাইয়া। গুড। শিল্প একাডেমির সাথে কেউ সম্পৃক্ত নাই? অনুধাবনমূলক প্রশ্ন করে দেখো তো। আর আমি মাকে জড়িত হয়ে প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবো বলতে কি বোঝানো হচ্ছে? আমি কিন্তু এর আগে বলে দিয়েছি ওইটাই, যে তার প্রত্যাবর্তনের যে লজ্জা, গ্রামে ফিরে আসার লজ্জাটা তার মাকে জড়িয়ে ধরার মাধ্যমে সেই লজ্জাটা পূর্ণতায় পরিণত হয়েছে। দীর্ঘ পাতাগুলো নাড়া করে কাঁপছে, এই নানা বলতে তাকে বাড়ি ভয় দেখাচ্ছে আর কি, ভয়, এই তুমি বাড়ি ফিরে যেও না। সে যে লজ্জা পাচ্ছে, ওই লজ্জাটাকে এখানে এই মানে তুমি প্রথমে জ্ঞানমূলক উত্তরটা দিবা, এখানে তাকে বাড়ি ফিরতে না বা বাড়ি ফেরার ভয়টা দেখানো হচ্ছে। এরপরে গিয়ে তুমি বলবা যে আপাতত দৃষ্টিতে এরকম মনে হলো এই গ্রামীণ পরিবেশ যে কোনো সময় যে কাউকে আসলে আপন করে নেয়, সে শহর যাওয়া থেকে তাকে বিমুখ করে গ্রামে ফিরে নিয়ে আসার একটা প্রচেষ্টা এই কলা পাতাগুলোর নানা কাবার মাধ্যমে আসলে বোঝানো হয়েছে। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম, মানে কি গভীর ঘুম সে দিছে, গভীর ঘুম, শান্তির ঘুম। সে গ্রামে আছে তো, ওই গ্রামে থাকার কারণে গভীর ঘুম অর্থাৎ শান্তির ঘুম হয়েছিল। যে গভীর ঘুম বা শান্তির ঘুমগুলো শহরে মানুষজন খুবই কম দেখে, কারণ সব সময় বাস ট্রাক ইত্যাদি শব্দ কানে লেগেই থাকে। হতাশার মতো হঠাৎ দারুণ হুইসেল নিয়ে কেড়ে ছেড়ে দিয়েছে। এই হতাশা মানে কি বুঝেছি? ট্রেন মিস করার যে কষ্টটা, ট্রেন ধরতে না পারা যে হতাশা, সেটা এখানে ব্যক্ত করা হয়েছে। ট্রেন ধরতে না পারার সাথে কবিতার ভাই বোনের তুলনা করেছেন কেন? দায়িত্ববোধ, যে তার ভাই বোনরা তারা সকলেই দায়িত্ববোধ সম্পূর্ণ, তারা তাদের কাজে তারা সার্থক, কিন্তু কবি আসলে ওই জায়গাতে সার্থক নয়। এখানে আসলে বোঝানো হয়েছে দুই শ্রেণীর মানুষের কথা। গভীরভাবে ধরতে গেলে আমরা দেখবো দুই শ্রেণীর মানুষের কথা। একটা হচ্ছে শহরমুখী, শহরমুখী বা বাস্তবতা পূর্ণ মানুষ, যেগুলো তার ভাই বোনের প্রতীক। আরেকটা হচ্ছে গ্রাম্য জীবনের প্রতি ভালোবাসা, গ্রাম্য জীবনের প্রতিভু। সেই প্রতিভুটাকে, গ্রাম্য জীবনের প্রতিভু হচ্ছে আমাদের এই কবিতার লেখক বাল মাহমুদ। সে গ্রামকে ভালোবাসে, সে গ্রাম যেতে চাচ্ছে না, গ্রাম সে যাবে না, এই জন্যই সে আসলে ইচ্ছা করে ধরো যে ওই ইয়াটা ধরতে পারে নাই। আর তার যে ভাই বোনরা ছিল তারা কিন্তু শহরমুখী, তারা জীবন পরিবর্তনের জন্য আকাঙ্ক্ষিত, সেই জন্য তারা সব কাজগুলো সময় মতো করে। তাদের মধ্যে আমরা একটা দায়িত্ববোধ দেখতে পাই, তাদের মধ্যে আমরা একটা দায়িত্ববোধ দেখতে পাই, যেটা আধুনিক শহরের বৈশিষ্ট্য। আর গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে গ্রামকে অনুভব করা, যেটা কবির মাধ্যমে ফুটে উঠেছে। দেখি এগুলো একটু উত্তর দাও। প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবি কিভাবে ঘরে ফিরবেন? কবি কিভাবে ঘরে ফিরবেন দেখো তো। ঘরে যখন আসতেছেন তখন কি দেখতে পারলেন তিনি? সবই তো আছে, কিন্তু মূল প্রথম কোনটা? উত্তর দাও, উত্তরগুলো একটু দ্রুত দিয়ে ফেলো দেখি। গুড, উত্তর হচ্ছে এ, কুয়াশার সাদা পর্দা দৌড়াতে দৌড়াতে, অর্থাৎ সে কুয়াশার ভিতরে বাড়িতে আসবে। এই কুয়াশা যখন শেষ হয়ে যাবে তখন সে দেখবে যে রোদ পড়তেছে, রোদ পড়ার পরে তার সামনে কি আসবে? একটা হচ্ছে ওই নদী আসবে। নদীর পরে সে কয়েকটা বাড়ি এবং গ্রাম পার হবে। বাড়ি এবং গ্রাম পার হয়ে যাওয়ার পর সে দেখবে সেখানে একটা হচ্ছে তাদের বাড়িটা, আটচালা বাড়িটা ফুটে উঠেছে, এবং আটচালা বাড়ির পাশে সে দেখবে একটা ছোট্ট কলার বাগান। এই হচ্ছে কনসেপ্ট, ছোট্ট কলার বাগান। প্রত্যাবর্তনের লজ্জা বলতে এখানে কি বোঝাতে চেয়েছেন বলতো? এই লজ্জাটা কি আসলে লজ্জা? প্রত্যাবর্তনের লজ্জাটা কি আসলে লজ্জা নাকি অন্য কিছু? এখানে কি শেকড়ে ফেরার অভিব্যক্তি, উন্মূলিত হবার অনুশোচনা, প্রকৃতির কাছে থাকার আনন্দ, নাকি নাগরিক জীবনের হতাশা ও নৈরাশ্য? সবগুলো উত্তর কাছাকাছি, কিন্তু এক্সাক্ট উত্তর কি হবে একটু দেখি পারো কিনা। শেকড়ে ফেরার টান, স্বপ্ন যাবে বাড়ি আমার, একটা গান আছে না? প্রত্যেকটা ঈদে এই গানটা সবসময় ভাইরাল হয়ে যায় আর কি। স্বপ্ন যাবে বাড়ি আমার, শিকড়ে ফিরার অভিব্যক্তি। সে গ্রামে ফিরতে চাচ্ছে, সে তার ইয়ের কাছে আবার ফিরে চলে যাবে। পুষ্পিতা সি হবে না, প্রকৃতির কাছে থাকার আনন্দ না, যেহেতু প্রত্যাবর্তন মানে ফিরে আসা, ওই ফিরে আসার কনসেপ্টটা তোমাকে রাখতে হবে। প্রকৃতির কাছে থাকার আনন্দ ঠিক আছে, কিন্তু প্রত্যাবর্তন মানে কি? ফিরে আসা। যেহেতু ফিরার কনসেপ্ট কোথায় আছে? ওই যে এক জায়গাতে ফিরার কনসেপ্ট আছে, সেই জন্য আমরা ওটা উত্তর দিব। ওকে। প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় দেখো তো কোনটা কোনটা মিল আছে। জাহানারা কোনোদিন ট্রেন মিস করে না, ঠিক। ফরহাদ 8 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়, ঠিক। লাইলি কোথাও যাওয়ার আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না, এটা কি ঠিক আছে কিনা আমার একটু বলো। লাইলি কি ভাত খেতে পারে না, নাকি অন্য কেউ, নাকি সবগুলো ঠিক আছে? কবিতার লাইনের সঙ্গে বলো আমাকে। আমি ওই যে কয়েকজনের কথা কিন্তু বলেছিলাম, সাবাস, সবার উত্তর ঠিক, সবার উত্তর ঠিক। অনেকে আবার উত্তর দিচ্ছ, আমরা একটু দেখবো। হ্যাঁ দেখো, তোমার দেখাই। লাইলির কনসেপ্টটা ঝামেলা হচ্ছে না, দেখো কবিতাটা ভালো করে পড়লে কি হয় যেটা। ওকে, এই যে
ভাত খেতে পারতো না, এই যে ভাত খায় না কে? নাহার। ভাত খেতে পারে না কে? নাহার। নাহার আসলে ভাত খেতে পারে না। আর এখানে কি আছে? এখানে কি আছে? লাইলি। তাহলে উত্তর বলো, নাহার হবে না লাইলি হবে? এই যে একটা, এই হলো কনসেপ্ট। কবিতাটা ভালো করে পড়তে হবে, মুখস্থর মতো করে ফেলতে হবে, তখন উত্তর তোমার কাছে সহজ হয়ে যাবে। উত্তর হচ্ছে এ। এরকম প্রশ্ন আসলে কিন্তু ওই কবিতাটা ভালো করে পড়া না থাকলে কিন্তু সমস্যা, তখন কিন্তু আবার হচ্ছে বুঝতে পারবে না। আচ্ছা, প্রত্যাবর্তন যে কবিতা স্টেশন কেমন ছিল বলতো? স্টেশনটা কেমন? নাকি কুয়াশাচ্ছন্ন স্টেশন, বিষণ্ণ স্টেশন, অখ্যাত এক স্টেশন, নাকি অন্ধকারাচ্ছন্ন স্টেশন? আমি কিন্তু লিখে দিছিলাম যে উত্তর কোনটা হবে। যদি কেউ না পারে মেরে ফেলবো একবারে। আপেক্ষিক অর্থে বললাম আর কি, আক্ষরিক ভাবে নিও না। গুড, উত্তর হচ্ছে ছি। ছি ছি রেনুনি ছি, অখ্যাত এক স্টেশন। গুড, ভেরি গুড। কবিতায় দারুণ হুইসেল শব্দটা কি বোঝানো হয়েছে? এটাও উত্তর, এটাও লিখে দিছিলাম, বলছিলাম যে এমসিকিউ আসে এটা। বলো এটার উত্তর কি হবে? কবিতায় দারুণ হুইসেল শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? হতাশার প্রতীক। ভেরি গুড, হতাশার প্রতীক। দারুণ হুইসেল মানে লেখায় আছে হতাশার প্রতীক। গুড। হতাশার মতন শব্দটি কেমন অনুভূতি জাগায়? কেমন অনুভূতি প্রকাশ করে? কি আনন্দের অনুভূতি প্রকাশ করে, বিষণ্ণতার, উত্তেজনার, নাকি শান্তির? বলো কি হবে? খুবই সহজ, উত্তর হচ্ছে বি বা বিষণ্ণতার। এটা কঠিন কিছু না। ভেরি ভেরি গুড। গ্রামের প্রকৃতির বর্ণনা দিতে গিয়ে কবি কি কি বলেছেন? ওই যে আমি বলেছিলাম একটা অংশতে কবির প্রথম অংশ, পরে গ্রামের সৌন্দর্য বর্ণনা লিখে দিয়েছিলাম, গ্রামের সৌন্দর্য। ওই সৌন্দর্যের মধ্যে কি কি বর্ণনা আছে? ওটাখানে কি শীতের সকালের কুয়াশায় সূর্যোদয়ের কথা উল্লেখ আছে? মনে হয় আছে। পরিচিত নদী এবং নিজেদের বসতবাড়ির কথা কি উল্লেখ আছে? হ্যাঁ, ওই যে নদী দেখা যাবে এবং আটচালা বাড়ি দেখতে পাবে তারা। গ্রামের বাড়িঘর, প্রাণ বৈচিত্র্য, যে বকের কথা উল্লেখ আছে, গ্রামের বাড়িঘর সে দেখবে, উল্লেখ তো থাকার কথা। তাহলে উত্তর আসলে কোনটা হবে? এইটার উত্তর এই রোজা থেকে রে। ওকে, উত্তর তাহলে কি হচ্ছে ভাইয়া? উত্তর হচ্ছে ডি। হ্যাঁ, উত্তর হচ্ছে ডি। ভেরি গুড, হয়ে গেছে। গ্রামের জলার দিকে কারা উড়ে যাচ্ছিল? এখান থেকে প্রশ্ন আসলে তোমরা পারবা ইনশাল্লাহ, সমস্যা হওয়ার কথা না। বক, তাই না? বকের ঝাঁক। গুড। আচ্ছা, একটা উত্তর দাও তো, বক ধার্মিক মানে কি? দেখি, বক ধার্মিক মানে কি বলো? গুড, ভণ্ড। কিন্তু আমার প্রশ্ন ওইটা না, আমার প্রশ্ন হচ্ছে অন্য। বক ধার্মিক, এটা কি উপমান কর্মধারের সমাস নাকি উপমিত? এইটা উত্তর দাও, কোনটা হবে? এটা কি উপমান নাকি উপমিত? ওকে, এটা এক, এটা হলো দুই। এই যে উল্টা পাল্টা শুরু করে দিছো, কে বলে উপমিত আর উপমান। আচ্ছা, আমি উত্তর দিয়ে দিচ্ছি, বক ধার্মিক হচ্ছে উপমান। তোমাদের কনসেপ্ট মনে হয় শিখাইছিল তাই না, যে উপমিত মানে তুলনাটা হবে হচ্ছে মিথ্যা তুলনা, যেমন সিংহ পুরুষ, চন্দ্রমুখ, চরণপদ্ম, এগুলো তো বাস্তবে সম্ভব না। আর উপমান মানে তোমাদের যে ভাইয়া পড়াইছে ওখানে বলার কথা হচ্ছে সত্য সম্পর্ক, যেমন কাজল কালো, হিম শীতল। তো এইভাবে বক ধার্মিক, এটাও সত্য। বক আসলে ধার্মিক অলওয়েজ, কেন? কোন অর্থে ধার্মিক? ভণ্ড ধার্মিক। বক একটা ভণ্ড ধার্মিক। এরকম আরো আছে, শশ ব্যস্ত, শশ মানে খরগোশ, খরগোশ সবসময় ব্যস্ত থাকে। এরকম আছে গজ মূর্খ, হাতি সবসময় আসলে মূর্খই হয়। তো এরকম গজ মূর্খ সর্বব্যস্ত বক ধার্মিক, এগুলোর সম্পর্কে আসলে সত্য। বাগধারা যা আছে সেগুলো উপমান হবে, এটা মনে রাখো। ওকে,
ঠিক আছে, ভেরি গুড। উক্ত রচনা উদ্দীপকের কথা উল্লেখ দেওয়া নাই, ভুল প্রশ্ন আসছে, এটা বাদ দিই আমরা। প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি কোন ধরনের অনুভূতি প্রকাশ পেয়েছে? দেখি এটা পাও কিনা। আমি বারবার একটা কথা বলেছি, এখানে কোন ধরনের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? দুটো অভিব্যক্তি আছে। প্রথম দিকে একটা অভিব্যক্তি প্রকাশ পেয়েছে এবং শেষে এসে মাকে জড়িয়ে ধরার মাধ্যমে আরেকটা অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। তার উত্তরটা কি হতে পারে? রাগটা কি করছে কোথাও, বা সহমর্মিতা কি আছে না কি, এটা একটু দেখাও। এ দিছে অনেকে লজ্জা এবং হতাশা, তাই শুধু লজ্জা এবং হতাশায়? সি 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 সি, এ যারা দিছ মান সম্মান রাখলা না রে। বারবার আমি বলছি যে পূর্ণতা 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 মানে কি? পরিতৃপ্তি। ব্যর্থতা, ওই যে ট্রেন মিস করার যে ব্যর্থতা, এবং শেষে এসে মাকে জড়িয়ে ধরে সে সেই ব্যর্থটাকে লজ্জাটা কি করছে? ঘষে ঘষে মুছে ফেলছে, মানে সে পরিতৃপ্তি লাভ করছে। মানে তখন উত্তরটা হচ্ছে আমাদের ডি, ব্যর্থতা এবং পরিতৃপ্তি এখানে প্রকাশ পেয়েছে। শোনো, তোমরা কি একটা ব্রেক চাও নাকি আমি 10 মিনিটের মধ্যে এটা শেষ করে দেবো? বলো, ব্রেক চাও নাকি 10-15 মিনিটের মধ্যে আমরা এটা শেষ করব? যদি আমি তোমাদের যেগুলো ক্লাস নিয়েছি ব্রেক মনে হয় দেই নাই, একদিন মনে হয় 7 মিনিটের একটা ব্রেক দিছিলাম। তোমরা কি ব্রেক চাও কিনা, নাকি শেষ করে দিব? শেষ করে দেন বলছে বেশি, শেষ করে দেন, শেষ করে দেন। জোবাইদা শুধু বলছে ব্রেক দেন, মারুফ বলছে ব্রেক। শোনো, শেষ করে দিলে ঝামেলা শেষ, আর তো কিছু নাই। বাংলা দ্বিতীয় পত্রে আমরা দেখবো হচ্ছে কিভাবে বৈদ্যুতিন চিঠি বা ইমেল লিখতে হয় একটা, আর আবেদনপত্রের একটা স্ট্রাকচার, শেষ। আর বেশি দূর যাওয়ার কথা না। ওকে, বৈদ্যুতিন চিঠি দেখো, এটা কিন্তু এটাও বানানো আসে এই প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে বানানোও আসে। অনেকে লেখে বৈদ্যুতিক চিঠি, মানে ইমেইল, যেটা আর কি ইমেইল। ইমেইলের বাংলা কিন্তু বৈদ্যুতিক চিঠি না, উত্তর হবে বৈদ্যুতিন চিঠি। এটা আজকে প্রথম জানলা কে? একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। অনেকে তো লিখতে বৈদ্যুতিক চিঠি, বৈদ্যুতিক চিঠি এই নামে কে জানতা? আর আজকে নতুন শুনলে বৈদ্যুতিন চিঠি, এটা কিন্তু বানানোর মধ্যে আসে অনেক সময়। বা হচ্ছে ওই পারিভাষিক শব্দ লিখবা, ওখানে লিখতে হবে ইমেল মানে কি লেখো। অনেকে লিখবে ইমেল মানে হচ্ছে বৈদ্যুতিক চিঠি, কিন্তু না, এটা হচ্ছে বৈদ্যুতিন চিঠি। এটা আজকে শুনছো না? হ্যাঁ, এই যে আজকে শুনছো, এটা কিন্তু মাথায় রাখা লাগবে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে ইমেল লেখার স্ট্রাকচার হচ্ছে দুটা। ইমেল দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটা হবে হচ্ছে ভাইয়া প্রাতিষ্ঠানিক, আরেকটা হবে ভাইয়া অপ্রাতিষ্ঠানিক। একটা প্রাতিষ্ঠানিক, একটা অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিকটা স্ট্রাকচারটা আমরা একটু দেখব। এর মধ্যে কয়েকটা চিহ্ন বলি, এই যে তোমরা জানো আসলে এগুলো @ দিতে হয়, এগুলো বলার কিছু নাই, একটা ফরম্যাটে যায়। এই যে দেখো, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক কিভাবে? সব জায়গাতে ফ্রম থাকবে। মূল কথা হচ্ছে সব তোমাকে ছোট হাতের লিখতে হবে, হ্যাঁ, সবগুলো স্মল লেটার। ধরো আমি হচ্ছে আমার নামে লিখতেছি, হ্যাঁ, ধরো আমি এখানে লিখলাম আরাফাত @gmail.com। ওকে, সব ছোট হাতের। পাঠাচ্ছ কোথাও, ধরো আমি এখানে আরেকটা লিখলাম শিহাব @gmail.com। কিন্তু gmail.com না, যদি yahoo.com দেয় হবে? হ্যাঁ হবে, তাও সমস্যা নাই, দিলাম। সিসি মানে কি ভাইয়া? সিসি মানে হচ্ছে কার্বন কপি। সিসি আমরা কখন দিব? যখন ধরো তুমি একটা ইমেইল একসঙ্গে 10 জনকে দিতে চাচ্ছ, একটা ইমেইল একসঙ্গে 10 জনকে দিতে চাচ্ছ, 2 জনকে দিতে চাচ্ছ, 3 জনকে দিতে চাচ্ছ, মানে ফরওয়ার্ড করতে চাচ্ছ, তখন তুমি এখানে সিসি দিবা। ধরো এই মেসেজটা আমি আরো 2 জনের কাছে পাঠাবো, তাহলে আমি এখানে লিখব হচ্ছে xyz@gmail.com, তারপরে এই চিহ্ন দিব একটা, তারপর আবার ধরো দিলাম হচ্ছে abc@gmail.com। অর্থাৎ এই দুজনের কাছে আমার মেসেজটা চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বিসিসি কি? এই সিসি এবং বিসিসির মধ্যে পার্থক্য কি? এই দুটো পার্থক্য একটু তোমাকে আমি বলি। যখন আমি সিসিতে এই যে আরো দুটো ইমেল অ্যাড করছি, তাহলে মোট ইমেল কয়টা? মোট ইমেল আছে 3টা, 3 জায়গাতে এক মেসেজ যাবে। যার কাছে মেসেজ যাচ্ছে, ধরো শিহাবের কাছে গেল, শিহাব জানতে পারবে যে এই সেম মেসেজটা আমি XYZ এবং ABCর কাছে পাঠাইছি, অর্থাৎ সে জানতে পারবে যে আমি একসঙ্গে কয়জনকে ফরওয়ার্ড করছি, সে দেখতে পারবে। এখন তুমি মনে করতেছো এভাবে চাচ্ছ
যে আমি পাঠাবো এই 3 জনের কাছেই, কিন্তু কেউ যেন জানতে না পারে যে আমি আর কার কার কাছে ইমেল পাঠাইছি, তখন সেখানে দিতে হয় বিসিসি। আমি বিসিসি দিয়ে যদি এখানে যদি বিসিসি দিতাম, দিয়ে যদি XYZ দিতাম, তাহলে কি হইতো, শিহাব জানতে পারতো না যে XYZ এর কাছে ইমেল পাঠাইছি বা ABCর কাছে ইমেল পাঠাইছি। এটা একটু প্রাইভেট, বিসিসি একটু মোর প্রাইভেসি মেনটেন করে। সিসি দিলে আর বিসিসি দেওয়ার দরকার নাই, বা বিসিসি দিলে সিসি দেওয়ার দরকার নাই। এখন ভাই বিসিসি বা সিসি না দিলে কি সমস্যা? এটা ডিপেন্ড করতেছে তোমার টপিকটা কিসের মতো। যেমন ধরো এমন একটা টপিক এসেছে যে তুমি তোমার বন্ধুদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করতে চাচ্ছ, এখন একটা ইমেল লেখো। দেখো বন্ধুদের কাছে যখন ইমেল লিখতেছো এই পিকনিকের, তখন তো নিশ্চয়ই একজনের কাছে তো আর লিখবা না, লিখবা অনেকজনের কাছে। তখন সেক্ষেত্রে তুমি সিসি ইউজ করলা, তারা একসঙ্গে 5-6 জন বা 2-3 জনের কাছে চলে গেল। এখন ধরো তুমি তোমার বাবার কাছে বই কেনার জন্য টাকা চাচ্ছ, এখন বাবার কাছে যে টাকা চাও সেখানে কি সিসি দেওয়ার দরকার আছে? বাবার মেল কয়টা হয়? একটাই তো হয়। তাহলে ওখানে আমরা কয়টা 3-4টা মেল অ্যাড করে কোনো ঝামেলা করবো কেন? আমার তো একজনই বাবা, ধরো মানে একজনই আর কি। তো ওই রকম টপিকের উপর ডিপেন্ড করে সিসি দিবা কি দিবা না ডিপেন্ড করবে, ইটস আপ টু ইউ। টপিক যদি ডিমান্ড করে যে সিসি দিতে হবে, তুমি সিসি দাও। টপিক যদি ডিমান্ড করে সিসি দিতে হবে না, তাহলে তুমি দিও না। বলো এই সিসি এবং বিসিসি ক্লিয়ার কিনা? সিসি এর কথা প্রশ্নে থাকে কিভাবে, যে এভাবে উল্লেখ থাকবে যে টপিকটা তোমাকে একাধিক জনের কাছে পাঠাইতে হবে, সেটা তুমি পরেই বুঝতে পারবা, তখন সেখানে তুমি হচ্ছে বিসিসি বা সিসি দিবা। আশা করি বুঝতে পেরেছো কনসেপ্টটা। তারপরে এখানে কি সাবজেক্ট তো অবশ্যই দিয়ে দিলা, তোমার মতো সাবজেক্ট যেটা থাকবে। এরপর প্রাতিষ্ঠানিক প্রতিবেদন মানে পুরো অ্যাপ্লিকেশন ফরম্যাট, পুরা অ্যাপ্লিকেশন ফরম্যাট, আর কিচ্ছু বলার নাই। এখানে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে বরাবর, প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, বিষয়, সম্ভাষণ, তুমি তার বক্তব্য, নাম, ঠিকানা, শেষ। মানে শুধু এই স্ট্রাকচার ফলো করে এখানে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, খেলা খতম। এই একটা মনে রাখলে হবে, অথবা পর্যন্ত আর তোমাকে যাইতেই হবে না। বলো বুঝছো কিনা? আধুনিক অনেক জায়গাতে ফর্ম দেওয়া লাগে না, তুমি যদি ফর্ম দাও তাও হবে, ফর্ম না দিলেও হবে, কিন্তু টু থাকতেই হবে। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, তাহলে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আমাদের হিসাব ক্লিয়ার। এখন সাধারণ যেটা অপ্রাতিষ্ঠানিক, এখানে ফ্রম টু সাবজেক্ট। ফ্রম টু সাবজেক্ট যদি তোমার সিসি দেওয়ার আগে দিবা, যদি বিসিসি দেওয়ার আগে দিবা, না দেওয়া লাগলে না দিবা, এটা টপিকের উপরে ডিপেন্ড করবে। এরপরে এখানে সম্ভাষণ দিয়ে খেলা শেষ। খুবই সহজ, বৈদ্যুতিন চিঠিতে মার্ক পাওয়া খুবই সহজ। এটা লিখলে ভালো। তুমি চাইলে পুরোটাকে এরকম একটা খামের মধ্যে করতে পারো, অথবা তুমি যেরকম না করো, শুধু যদি ফ্রম লেখো, শুধু ফ্রম, শুধু টু, এভাবে লেখো তাও হবে। বক্সের মধ্যে লিখলে হবে, বক্সের মধ্যে না লিখলেও হবে, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নাই। হাতের সময় থাকলে বক্স সুন্দর করে সাজাতে পারলে বক্সের মধ্যে দাও, না দিলে না দাও, তোমার হাতের লেখা পরিষ্কার হলেই হয়ে যাবে। ওকে, বৈদ্যুতিন চিঠি নিয়ে হিসাব নিকাশ শেষ। এটা নিয়ে আর কোনো কথা নাই, এই দুটোই ফরম্যাট, এর বাইরে আর কোনো ফরম্যাট হয় না। আমি প্রিফার করবো এই ফরম্যাটটা দিবা। ওখানে পাশে একটা ফরম্যাট দেওয়া আছে, প্রয়োজন নাই, বা চাইলে ওটা তো দিতে পারো, দুটাই ঠিক। সিজন কয়েকজন করে দিব? অ্যাটলিস্ট 2জন দিও। সিসি দিছো মানে অ্যাটলিস্ট 2জন দেওয়া উচিত, 2জন দিলে হয়ে যাবে যদি সিসি দাও কখনো। ওকে, ফেসবুকে অধিক সময় না দেওয়ার জন্য ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো। তোমার ছোট ভাই তো একটাই, তোমার ছোট ভাই কয়টা? একটা না? তাহলে এখানে দেখো সিসি ফাঁকা রাখছে, বিসিসি ফাঁকা রাখছে। তুমি যদি এখানে ফর্মটাও দাও কোনো সমস্যা নাই, ফর্মটাও দিয়ে নিলা, দিয়ে সাবজেক্টটা থাকলো। এরপরে তোমার কাজ হচ্ছে কি, এই যে প্রিয় ইমন এই কাম করো না, ফেসবুকে যাও না, ফেসবুক সব নষ্ট করে দিচ্ছে, একটু জ্ঞান ট্যান দাও, জ্ঞান ট্যান দিয়ে কঠিন একটা জ্ঞান ট্যান দিলা, জ্ঞান দিয়ে শেষ করে দেওয়া, শেষ। এটা একটা স্ট্রাকচার দেওয়া আছে, তোমরা পিডিএফটা ডাউনলোড দিয়ে এখান থেকে দেখে নিতে পারবা। টেক্সট লিখতে হবে না, টেক্সট লাগে না এখন আর। ওকে, তোমার ভাই কবির শেষ। বিগত সালের কিছু সাজেশন, এগুলা প্র্যাকটিস করবা, এগুলা অনুশীলন করবা, অনুশীলন করতে হবে। এগুলা যে ভাইয়া তোমার হইলো ওই যে পরীক্ষার সাজেশন এমন না, এটা হচ্ছে প্র্যাকটিসের সাজেশন। এইগুলা করলে তুমি কমন পাবা। মানে একটা ভয়াবহ সত্য হচ্ছে এইটাই যে এইচএসসির বাংলা দ্বিতীয় এসএসসি চাইতে সহজ, এইচএসসির বাংলা দ্বিতীয় এসএসসি চাইতে সহজ, কারণ এখানে বোর্ড কোশ্চেনগুলো বারবার রিপিট হয়। এগুলো সবগুলো বোর্ড কোশ্চেন, তুমি বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো পড়বা, তারপর সবগুলো কমন পাবা। দেওয়া আছে দেখবা, নোট নিবা খাতায়, নেওয়ার পরে অ্যাটলিস্ট একটা খাতায় লিখবা, লিখলে হয়ে যাবে। কোন পেজ থেকে শুরু করব? ইমেল তো এক পেজেই হয়ে যায়, ইমেলটা এক পেজ। আবার সেদিন আমি মনে হয় বলেছিলাম তোমাদের যে নির্মিতি অংশ যে 1 পেজ লিখবো না 2 পেজ লিখবো এমন কোনো প্রশ্ন নাই। তোমার যে কয় পেজ লিখবো তুমি সেই কয় পেজ লিখবা। যদি ইমেল তোমার মনে হয় 1 পৃষ্ঠাতে ধরবে, তাহলে তুমি যে কোনো পৃষ্ঠায় লিখো। যদি তোমার মনে হয় যে না ভাই ইমেল আমার 1 পৃষ্ঠাতে ধরবে না, 2 পৃষ্ঠা লাগবে, তাহলে তখন লেখা শুরু করবা হচ্ছে এই পৃষ্ঠা থেকে, এখান থেকে স্টার্ট করবা। তাহলে এই পৃষ্ঠাতেও একটু লিখলা, লিখে যে এই পৃষ্ঠায় যাওয়া লাগে এই পৃষ্ঠাতেও তুমি চলে গেলা। যদি 2 পৃষ্ঠা লাগে আর 1 পৃষ্ঠা লাগে তো যে কোনো 1 পৃষ্ঠা লিখলেই হলো। নির্মিতি সবগুলো সবসময় এই পৃষ্ঠা থেকেই শুরু করতে হবে।
ওকে, আচ্ছা এখানে দেওয়া আছে আরো, এগুলা দেখে নিবা। আমরা এখন আবেদনপত্রে চলে যাবো। অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের ফরম্যাট তোমরা কেউ জানো না এমন কেউ আসো? কিছু না জানলেও আমরা অ্যাপ্লিকেশনটা জানি, কিছু না জানলেও আমরা অ্যাপ্লিকেশনটা জানি। ইমেইল এক পেজে লিখতে হয় না ভাইয়া, কোনো বাধ্যবাধকতা নাই ভাইয়া, ইমেল না শুধু। এই যে তোমাদের বলি না আবেদনপত্র, এই যে আবেদনপত্র, এটা অনেকে বলে না তোমাকে যে 1 পৃষ্ঠা লিখতে হবে, টোটালি রং কনসেপ্ট। তোমার যতটুকু লাগবে তুমি ততটুকু লিখবে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা, কোনো ধরনের নিয়ম নাই। বাংলাদেশে কোনো বই নাই, কোনো নির্দেশনা নাই যেখানে কোনো এই আবেদনপত্রকে 1 পৃষ্ঠা কথা বলা আছে, কোথাও নাই। এটা একটা ভুল ধারণা তোমাদের। তুমি আবেদনপত্র লিখবা, যদি 1 পৃষ্ঠা ধরাইতে পারে ভালো, 1 পৃষ্ঠা ধরাইতে না পারলে এইরকম সবসময় এই পেজ থেকে লেখা স্টার্ট করবা, এই পেজ থেকে লেখা স্টার্ট করবা। এক্ষেত্রে যদি 1 পৃষ্ঠায় না হয়, এই পৃষ্ঠায় তুমি লিখতে পারবা। সেটা নির্মিতি যেটাই হোক না কেন, যেটাই হোক, আবেদনপত্র হোক, ইমেইল হোক, যা মন চায়। এটা তোমাদের একটা ভুল কনসেপ্ট ছিল। বাংলাদেশে পরীক্ষা নাকি অভিন্ন প্রশ্ন হবে, হতে পারে আর কি, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। শিক্ষামন্ত্রী তোমাদের শ্রদ্ধেয় বড় ভাই বলছেন এই কথা, হতে পারে, হলে ভালো, অভিন্ন প্রশ্ন হওয়া ভালো, অভিন্ন প্রশ্ন হলে খারাপ না। কিন্তু প্রশ্নটা সময় ফাঁস হবে না ইনশাল্লাহ, এটার সমস্যা নাই। অভিন্ন প্রশ্ন হলে একই প্রশ্ন সবাইকে সমানভাবে যাচাই করা যায়। তাছাড়া এক এক বোর্ডের প্রশ্ন এক এক রকম হয়, তখন শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যাপারটা আসলে অন্যরকম হয়ে দাঁড়ায়। আবেদনপত্র বলার কিছু নাই, নর্মাল সবকিছু যেমনি আমরা লিখি ওমনি থাকে। তারিখ, মাননীয় অধ্যক্ষ ম কলেজ পাবনা, বিষয় শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি, এরপর তোমার বিষয়টুকু লিখলা, লেখার পর শেষে আপনার অনুগত ছাত্র পক্ষে ম কলেজ পাবনা, শেষ। এখানে কিছু টপিক দেওয়া আছে, সাজেশনস। প্রতিবেদন কয় পৃষ্ঠা লেখা যাবে, ইটস আপ টু ইউ, তোমার যা মন চায়। ভাইয়া স্যারেরা তো কেটে দিবে না রে ভাইয়া, স্যারেরা কেটে দিবে না। এইটা নিয়ে দেখো, ওই আবেদনপত্র যে কয় পৃষ্ঠা লিখতে হয়, এটা নিয়ে এইরকম তোমাদের মধ্যে প্রশ্ন এসেছিল। আমি তখন এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির টিচারকে জানাইছি। তোরা বাংলাদেশে বাংলায় সবচেয়ে পারদর্শী বলতে গেলে কে, কাকে তুমি ধরবা? অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের টিচাররাই তো মানে মোটামুটি সবচেয়ে ভালো জ্ঞান রাখেন। আমি আমার এক অধ্যাপককে বলছি, আমাকে বলছে আমাকে একটু সময় দাও, আমি একটু কিছু বই দেখি যে কোথাও নির্দেশনা আছে কিনা। পরে উনি সময় নিছেন একদিন, নেওয়ার পরে হচ্ছে কোনো কোনো জায়গায় কোনো রেফারেন্স নাই। আমাকে পরে বলছে যে এইরকম যে 1 পৃষ্ঠায় লিখতে হবে বা 2 পৃষ্ঠায় লিখতে হবে নির্মিত অংশে, এইরকম কোনো বাধ্যবাধকতা কোথাও নাই। তোমার যতটুকু মন চায় তুমি ততটুকু লিখবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ছোট থেকেই প্রচলিতভাবে বিভিন্ন জিনিস ধরে আসছি যে আবেদনপত্র সবসময় 1 পৃষ্ঠাতেই লিখতে হয়, এটা আমাদের প্রচলিত ধারণা। তোমার যে শিক্ষক খাতা দেখবে, তিনি যদি আদিম যুগের শিক্ষক হন, তার খাতায় তুমি যদি 2 পৃষ্ঠা লেখো, তোমারটা ঠিক হওয়ার সত্ত্বেও যদি ভুল দেয়, করার আসলে কিছু নাই। কিন্তু নিয়ম হচ্ছে তুমি একাধিক পৃষ্ঠা লিখতে পারো। তো যদি তুমি কোনো এরকম রিস্ক নিতে না চাও যে ভাই যদি শিক্ষক মার্ক না দেয়, তাহলে তুমি চেষ্টা করে 1 পৃষ্ঠার মধ্যে লিখে ফেলার, বুঝতে পারছো, আবেদনপত্র। কিন্তু এটা ভুল হবে এমন না। আর প্রতিবেদন যেগুলো আছে এগুলো তুমি চাইলে 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা লিখতে পারো, কোনো সমস্যা নাই। শুধু ঝামেলা হচ্ছে ওই একটা আবেদনপত্রেই অনেকেই মনে করে আবেদনপত্রে 1 পৃষ্ঠা লিখতে হয়। তো তোমার 1 পৃষ্ঠা হলে 1 পৃষ্ঠাতেই লিখো, না হলে একাধিক পৃষ্ঠা লিখতে চাইলে সাহস থাকলে লিখো। আর বাকি নির্মিতি যা যা আছে সবগুলাই হচ্ছে একাধিক পৃষ্ঠাতে তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নাই। এই হচ্ছে কথা। প্রতিবেদন 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা লেখা স্ট্যান্ডার্ড, প্রতিবেদন 2-2.5 পৃষ্ঠা লেখা স্ট্যান্ডার্ড। এখন স্যারেরা অনেকভাবেই কেটে দিতে পারে। ধরো তোমার খাতা কাটার সময় স্যার তার বইয়ের সঙ্গে গন্ডগোল করতেছে, তো তখন তো হচ্ছে রাগ করে কেটে দিতে পারে। ইটস আপ টু তোমার তাকদির, এটা ডিপেন্ড করতেছে তাকদিরের উপরে। এই জন্য শুধু পরীক্ষা ভালো দিলেও হয় না, স্রষ্টার একটা ইয়েও লাগে, ভালোবাসাও লাগে, শ্রদ্ধাও লাগে, স্রষ্টার প্রতি আনুগত্য তোমাকে স্বীকার করতে হবে। হ্যাঁ, এখানে দেখো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া আছে, বিগত সালের প্রশ্নগুলো। ওকে, এগুলো একটু দেখে নিও, এগুলো একটু দেখে নিও, দেখে নিও। তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। ঈদের আগে এটা তোমাদের লাস্ট ক্লাস। আর এই কোর্সের কয় নাম্বার ক্লাস আমি জানি না, এই কোর্সের কতদিন চলবে মনে হয়। তোমাদের আর বাংলা কয়টা ক্লাস বাকি আছে? রচনায় কতগুলো সাইটেশন দিতে হবে? সাইটেশন বানানটা ঠিক করে লিখো। ও কোটেশন লিখছো না, কোটেশন। দেখো, রচনায় ভালো করার উপায় হচ্ছে শুরুটা খুব সুন্দর করতে হবে। আমি তো লাস্ট প্রবন্ধের ক্লাসটা তো মনে হয় আমি নিয়েছিলাম। নাটকীয় একটা স্টার্ট করতে হবে, শুরুতে একটা সুন্দর একটা কোটেশন ইউজ করবা ওর সঙ্গে প্রাসঙ্গিক ভূমিকাতে, তাহলে মান বাড়বে। এরপরে তুমি 2-3টা যে কোনো মানে পসিবল হলে তুমি এখানে সেখানে কোটেশন ইউজ করো, কোনো সমস্যা নাই। কোটেশন ইউজ করতে পারলে ওই কোটেশনটা কে দিছেন এইরকম কারো যদি তথ্য জানা থাকে, তোমার নাম সহ যদি কোটেশন ইউজ করতে পারো,
রেফারেন্স সহ এটা আরো ভালো দেখায়। আর প্রবন্ধ রচনা আরেকটা বড় ভালো বৈশিষ্ট্য হচ্ছে, আমি মনে হয় বলেছিলাম তোমাদের, যে কিছু তথ্য উপাত্ত জানা থাকলে ওগুলাকে একটু গ্রাফের মাধ্যমে তথ্যগুলা শো করার ট্রাই করবা। একটা পেন্সিল নিয়ে যাবা, পেন্সিল দিয়ে একটা গ্রাফ দাগাবা, গ্রাফ দাগায় সেখানে তথ্যগুলো শো করো। যেমন ধরে হচ্ছে মাদক দ্রব্য, আমি ওখানে তথ্য দেখাইলাম 2010 সালে বাংলাদেশে 10 লক্ষ মানুষজন মাদকে আসক্ত ছিল। এরপরে সেটা 2015-তে হয়ে গেছে 20 লক্ষ। এরপরে হচ্ছে 2020-এ এসে সেটা হয়ে গেছে হচ্ছে 25 লক্ষ। এরপরে 2025-এ এসে সেটা হয়ে গেছে হচ্ছে 1 কোটি। এই তথ্যটা আমার জানা ছিল। ধরো এমন কোন তথ্য যদি তোমার জানা থাকে অথেন্টিক, মানে ভুলভাল তথ্য দিও না, তথ্য যদি জানা থাকে সেই তথ্যটাকে তুমি একটা গ্রাফের মাধ্যমে যদি ভাবে শো করতে, এবার গ্রাফটা দাগাইলা, দাগানোর পরে তুমি একটা সুন্দর করে মার্জিন টেনে দিলা পাশে দিয়ে, টেনে দিয়ে তুমি নিচে লিখলা যে হচ্ছে মাদক কোথা থেকে নিয়েছো, এটা প্রতিবেদন কোথা থেকে নিলা। ধরো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নিয়েছি, প্রতিবেদন 2026, এরকম করে দিলাম আমি। দেওয়ার পরে যে নিচে তুমি এইটাকে ব্যাখ্যা করবে, মানে এই প্রতিবেদনটা বলছে 2010 সালে বাংলাদেশের মাদক ব্যবহারকারীর সংখ্যা ছিল 10 লাখ, তারপরে বেড়ে গেছে এরকম। ওই তোমরা যেভাবে লিখেছিল গ্রাফ এন্ড চার্ট ডিসক্রাইব, ঠিক এভাবে যদি তুমি লিখতে পারো প্রবন্ধ রচনায়, তোমার মার্ক অ্যাটলিস্ট 2 থেকে 3 মার্ক বেড়ে যাবে। একটা গ্রাফ অথবা একটা কিছু যদি তুমি দাও, কোনো ডায়াগ্রাম, কোনো কোটেশন, এগুলো দিলে তোমার মার্কটা তখন বেড়ে যায়। বুঝতে পারছো ভাইয়া? এগুলো দিলে মার্ক বেড়ে যায়, তুমি এটা খেয়াল রাখবা। এইভাবে একটু প্রবন্ধ রচনায় দিবা। পয়েন্ট তোমার যা মন চায় তুমি তাই দাও, পয়েন্ট খুব বেশি দিতে হবে এমন না। আর উল্টাপাল্টা কথা লিখো না, বুঝছো? তথ্য উপাত্ত দাও। কেউ 10 পৃষ্ঠা লিখে অনেক ভালো মার্ক পায়, কেউ 20 পৃষ্ঠা লিখেও মার্ক পায় না। তথ্য উপাত্ত দেওয়ার চেষ্টা করো, লিখবা প্রাসঙ্গিক জিনিস লিখবা, বিশ্লেষণ করে লিখবা, হাতে লেখা পরিষ্কার করে লিখবা, বানান ভুল করবা না। তাহলে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুটাতে ভালো মার্ক পাওয়া সম্ভব। আর রচনার ক্ষেত্রে অবশ্যই উল্টাপাল্টা জিনিস না লিখে একটু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবা যে ভালো হবে। একটা স্ট্যান্ডার্ড লেখা বলতে মূলত বুঝায় তোমার অ্যাটলিস্ট 14-15 পৃষ্ঠা তুমি লিখবা ভালোভাবে। ওকে ওকে, ঈদের আগে তোমাদের সাথে শেষ ক্লাস। বলছে ভাই সালামি দিবেন না? সালাম, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে দিলাম। এখন তো সালামির যুগ শেষ, এখন নাকি ঈদি দেয় মানুষ, ঈদি। যে কি কি যে তোমরা বের করো এক আল্লাহ মাহবুব জানে। তাও ভালো সালামি চাইছো, মনে হচ্ছে ভাই একটু ঈদি দেন। ঈদের পরে ইনশাল্লাহ হয়তো আবার দেখা হবে। ঈদ ভালো মতো পার করো, ঈদের অতি আনন্দে। সামনে আশু যে পরীক্ষা আছে, ওই পরীক্ষার কথা ভুলে যাও না। ঈদ তোমার জীবনে আশা করি বেঁচে থাকবা, বারবার আসবে, কিন্তু এইচএসসি পরীক্ষা একবারই আসবে। তো এইচএসসি পরীক্ষা ভালো হলে পরের ঈদটা হয়তো আবার খুব সুন্দরভাবে কাটাতে পারবা। কিন্তু খারাপ হয়ে গেলে কিন্তু প্রত্যেকটা ঈদই নিজের কাছে কষ্ট লাগবে। হ্যাঁ, সফলতা মানে যে পরীক্ষায় ভালো ফলাফল করা এমন না, কিন্তু ভালো ফলাফল করলে সফলতাটাও আসে, এটা সমাজের প্রচলিত ধারণা এবং এটা আসলে হয়। তো তোমরা আসলে ভালোভাবে একটু পড়ালেখা করো। যে বান্দা ঈদের দিনে একবার পড়তে বসতে পারবে, তোমাদের মধ্যে যে ঈদের দিনে একবার পড়তে বসবা, আমি শিওর সে ভালো করবা। মানে ওই দিন তো কেউ পড়তে বসে না, কিন্তু তারপর তুমি 10 মিনিট 20 মিনিট 25 মিনিটের জন্য পড়তে বসছো, অবশ্যই বসবা। নিজেকে একবার বুঝাবা ঈদের দিনের সাথে কি হয়েছে, আমি একবার পড়তে বসবো। তার দেখবা তোমার মধ্যে কনফিডেন্স মানে বুস্ট করবে, ভালো হবে এটা। বুঝতে পারছো? তোমাদের সঙ্গে হয়তো চলতে ফিরতে কোথাও দেখা হয়ে যাবে আবার। ভালো থাকো ভাইয়া, তোমরা সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।